আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের এইচএসসি আইসিটি ফুল কোর্স 2021 ওরিয়েন্টেশন সেমিনারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাদাত আহমেদ দীপ্র। আর আমাদের সাথে আজকে থাকবে হচ্ছে তোমাদের অর্ক ভাইয়া, যে ভাইয়া তোমাদের মেইনলি আইসিটি ক্লাস নিবেন। উনি তোমাদেরকে একটু আইসিটির ব্যাপারে ধারণা দিবেন, প্লাস কিছু ডেমো যে পড়াশোনাটা হবে সেটাও আজকে আইডিয়াটা তোমরা পাবা। অর্ক, ওদের সাথে যদি একটু পরিচয়টা দিয়ে দাও। ওকে, হ্যালো এভরিওয়ান। কি বলা যায় যে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আর সবাইকে আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসটায় স্বাগতম। আর আজকে যে আইসিটির যেই ওরিয়েন্টেশন ক্লাসটা, মানে ইটস লিটারালি এ গ্রেট থিং ফর ইউ। কারণ যে আইসিটি হলো যে বলতে পারো যে আমাদের জন্য সবচেয়ে যে ইন্টারেস্টিং টপিকগুলো এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট টপিকগুলো তার মধ্যে অন্যতম। এবং আজকের এই পুরো সেমিনারটা যখন তোমরা করবা তখন তোমরা অবভিয়াসলি এই বিষয়গুলো সম্পর্কে অনেক বুঝতে পারবা। আর আমি আবিদ হানিফ অর্ক। আমি পড়াশোনা করছি হলো ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটি থেকে। আর তোমাদের সাথে আজকে ক্লাসে থাকবো, অনেক কথাবার্তা হবে সামনে ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, সো আমরা বিসমিল্লাহির ওকে রহমানির দীপ্র রহিম ভাইয়া। বলে শুরু করছি। আচ্ছা, তো এবার হচ্ছে প্রথমে তোমাদের কাছে কি একটু একটা পোল নিয়ে নিই, সবসময় নেওয়া হয় যে উদ্ভাসের অনলাইন যে কোনো পর্বে কি তুমি অংশগ্রহণ করেছো? মানে এটা তো আইসিটি কোর্স, এছাড়া বাংলা ইংলিশ বা হচ্ছে যে তোমার অন্য যে কোনো ইয়েতে তুমি অংশগ্রহণ করেছো নাকি? এটা যদি সবাই একটু চ্যাট বক্সে জানাতে পারো তোমরা, একটু এটা জানিয়ে দাও। আচ্ছা, আমরা দেখতে চাই কি আমাদের সাথে নতুন কেউ আছো নাকি, তাহলে আমরা ওই ব্যাপারগুলো নিয়েও কথা বলবো যদি তোমার কোনো কনফিউশন থাকে যে অনলাইন ক্লাসের সিস্টেম বা এ রিলেটেড। আচ্ছা, অনেকে দুইটাতেই আছো, ওকে ফাইন। আশা করি আইসিটি কোর্সেও থাকবা তাহলে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। ওকে, সো তাহলে চলো আমরা এবার সামনের দিকে যাই আমাদের মেইন আলোচনায়। তো হ্যাঁ, এখন তোমাদের সাথে কথা বলবে তোমাদের অর্ক ভাইয়া। অর্ক, বলো, আমরা আজকে সেমিনারটা তো শুরু করলাম। আমার কথা শোনা যাচ্ছে অর্ক? ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে মিঠুন ভাই? জি ভাই, ক্লিয়ার আছে, সুন্দর। অর্ক ভাই আচ্ছা, কোনো রকম ভাবে হয়তো বা মিউট হয়ে গেছে। আমি অর্ক ভাইকে ফোন দিচ্ছি ভাই। হ্যাঁ হ্যাঁ, একটু ফোন দিয়ে বলেন, ওর হয়তো সাউন্ডটা মিউট হয়ে গেছে। ওকে। আচ্ছা, যারা যারা জিজ্ঞেস করছো কেমন আছি, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, অনেক বলছে অ্যাডমিশন পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, একজন বলছে জান্নাত নতুন এই ক্লাসে। আচ্ছা, কেউ কেউ একাডেমিক বাংলা ইংলিশ ক্লাসের আছো, ওকে ফাইন। ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো আলহামদুলিল্লাহ। অর্ক, শোনা যাচ্ছে আমার কথা? অর্ক, শুনতে পাচ্ছ কি? আচ্ছা দীপ্র ভাই, আমি মনে হয় কিছুক্ষণের জন্য একটু জি জি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ কিছুক্ষণের হ্যাঁ, জন্য ঠিক মনে হয় আছে। আমার মাইক্রোফোনটা একটু প্রবলেম হয়েছিল। হ্যাঁ, সো আচ্ছা। এখন যদি তুমি একটু ওদের সাথে কথা বলো। আচ্ছা দেখো যে এই জায়গায় তোমাদের জন্য একটা চমৎকার পিকচার আছে, তোমরা যদি সবাই একটু খেয়াল করে দেখো যে তোমরা জানো যে এটা দেখি, তোমরা একটু চ্যাট বক্সে আমাকে একটু বলো তো যে তোমরা কি এটা জানো যে কয়েকদিন আগে যে আমাদের যে মঙ্গল গ্রহ, মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের একটা আরাধ্য ছিল, মানে আমাদের চমৎকার একটা বিষয় ছিল যে আমরা এটা নিয়ে কত কল্পনা করতাম, সেখানে আমাদের যে রোভার পার্সিভারেন্স রোভার সেটা সেখানে ল্যান্ড করছে। এটা কি তোমরা জানো কিনা আমাকে একটু বলো তো। বা দেখি তোমরা তো খোঁজ খবর রাখো। তাহলে এখন কি তোমরা প্রথমেই যে তোমাদের এই পিকচারটা দেখানোর একটা উদ্দেশ্য, সেটা হলো যে তোমাদের জন্য প্রথমে জন্য তোমরা একটু বুঝো যে অ্যাকচুয়ালি আমাদের কি আইসিটির গুরুত্বটা কি। মানে আইসিটির গুরুত্বটা কি এটা আলাদাভাবে বলার কিছু নাই, মানে বিষয়টা হলো আইসিটি কোন জায়গায় নাই সেটাই আমরা কি আইডেন্টিফাই করতে পারি না। মানে তুমি চিন্তা করে দেখো এক সময় যে আমরা কি অবস্থায় ছিলাম। আর আমাদের এখন কি সরাসরি মঙ্গল গ্রহ, মানে চাঁদে তো আমরা আগে থেকেই আমরা মানুষ পাঠাইছি, অন্যান্য কিছু করছি। আর এখন আমরা সেখানে মানে টেকনোলজির কি পরিমাণ আমাদের উন্নতি হয়েছে যে এখন আমরা কি চাঁদ চাঁদ তো হয়েছে, এবার আমরা কি মঙ্গল গ্রহে কি এখন আমরা মানুষ বাসেরও চিন্তা করতেছি, যে হয়তো 2030 সালের দিকে বা 2031 সালের দিকে আমরা হয়তো সেখানে গিয়ে বসবাসও করব। তাহলে এই যে জিনিসগুলা, তাহলে বিষয়টা বুঝতে পারতেছে যে অ্যাকচুয়ালি মানে আইসিটি জিনিসটার প্রথমেই এই পিকচারটা, এটা হলো সবচেয়ে লেটেস্ট একটা নিউজ, মানে যেটা হলো একটা চমকপ্রদ বিষয়, সেটা তোমাদের সামনে একটা উপস্থাপন করা আমাদের উদ্দেশ্যটা হলো বেসিক্যালি এই জন্য যেন তোমরা একটু প্রথমেই বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কি বর্তমান পৃথিবীর সাথে যদি আমি কোপোইট করতে চাই, সো উই নিড আইসিটি। এবং তোমাদের যে রেসপন্সটা, মানে তোমরা মোটামুটি যেহেতু খোঁজ খবর রাখো, মানে তোমাদের দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি, মানে তোমার বোঝা যাচ্ছে যে মানে তোমরা নিজেরাও মানে বর্তমানে কি অবস্থা সেটা সম্পর্কে তোমরা ভালো মতো রাখো। নেক্সট যদি আমরা একটু সামনের দিকে যাই, তখন দেখো ভাই আমরা একটু পরবর্তী স্লাইডে যেতে পারি।
ওকে, দ্যাটস দ্য থিং। ওকে, এই জায়গায় দেখো, এটা হলো তোমাদের জন্য আরেকটা চমকপ্রদ স্লাইড। যেমন এখানে প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমরা বিভিন্ন সময় শুনে আসছো। যেমন তার মধ্যে একটা হলো ভার্চুয়াল রিয়েলিটি। অনেকে হয়তো গেম টেমও খেলো, যেটা হলো কি ভার্চুয়াল রিয়েলিটি গেমগুলা, মানে তোমরা জানি না তোমরা কিরকম গেম খেলো এখন, বাট তোমরা বিভিন্ন জায়গায় দেখে থাকবা যে ভার্চুয়াল রিয়েলিটি মানে আমরা বলতে পারি কৃত্রিম বাস্তবতা, মানে জিনিসটা অ্যাকচুয়ালি বাস্তব না সেটা কি মোটামুটি আমরা ব্যবহার করতে পারি। এই যে অনেকে দেখা যায় বিভিন্ন গেমের নাম বলতেছে, ফ্রি ফায়ার, পাবজি, তারপরে কল অফ ডিউটি। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের লাইফেও খেলা হয়েছে, বাট অ্যাকচুয়ালি এইসব গেমগুলোতেও যদি এগুলো মোটামুটি লেভেলের গেম, বাট এর চেয়ে হাই লেভেলের গেমগুলোতে আমরা কি ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে থাকি। অন্যদিকে তুমি যদি একটু খেয়াল করে দেখো যে আমাদের যারা তোমরা অনেকেই আজকে মোবাইল দিয়ে ক্লাস করতেছো, বা অনেকে হয়তো পিসি বা কম্পিউটার বা ল্যাপটপ বা ট্যাব দিয়ে ক্লাস করতেছো, অনেকে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে তোমরা কিন্তু সবাই কিন্তু বা ম্যাক্সিমামই কিন্তু মোবাইলে আমাদের কি আছে, ফেস রিকগনিশন আছে, বা বলতে পারো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, তাই না? বাট এই যে এই জিনিসটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আইসিটির একটা অবদান, সেটা হলো বায়োমেট্রিক্স বলি আমরা এটাকে। অবভিয়াসলি তোমাদের যে বলতে পারো যে ফার্স্ট চ্যাপ্টারটাই এগুলো নিয়ে আলোচনা আছে। যখন আমরা সামনের দিকে পড়বো তখন আমরা দেখবো এগুলো, যে অ্যাকচুয়ালি ফার্স্ট চ্যাপ্টারে বায়োমেট্রিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, যে অনেকে রোবোটিক্স নিয়ে তো সেই লেভেলের আগ্রহ আছে, যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা বর্তমান পৃথিবীর বলতে পারি কি একটা হট টপিক, তাই না? বলতে পারি সবচেয়ে কি খুব জনপ্রিয় একটা টপিক আমরা বলতে পারি। আর দেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সবচেয়ে জোস বিষয়গুলোতে একটা। তোমরা বায়োলজি সহ বায়োলজি, কেমিস্ট্রি, এইসব যে সাবজেক্টগুলোতেও এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং নাম শুনে আসছো, যে অ্যাকচুয়ালি এখন আমরা কি সরাসরি জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণাগুলো করতেছি, সেটা বেসিক্যালি আইসিটির অবদানই আমরা বলতে পারি। পাশাপাশি আরেকটা জিনিস আমরা এই জায়গায় বলতে পারি, হোয়াটস দ্যাট, সাপোজ তোমরা জানো যে এখন যে আমাদের যে কোভিড-19 যে ভ্যাকসিন, সেটা ভ্যাকসিন নিয়ে গবেষণা হচ্ছে, তাই না? যে কোভিড-19 যে ভাইরাসটা, তার যে ভ্যাকসিন বা প্রতিরোধ ব্যবস্থা, সেটা নিয়ে আমরা এখন গবেষণা করতেছি। এখন তুমি চিন্তা করো, সেটা কিন্তু বেসিক্যালি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট। তার মানে বুঝতে পারতেছো যে এভরিথিং ফ্রম আওয়ার ডে টু ডে লাইফ, মানে আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে যদি আমরা বলি যে ইভেন আমাদের যে কি জীবন বাঁচাতেও সব ক্ষেত্রে কি এখন আইসিটি দরকার। যদি তুমি চিন্তা করো যে জিনিসটা আমাদের পুরো জীবনের সাথে জড়িত, তাহলে কি সেটা আমরা পড়বো না? অবভিয়াসলি সেটা আমরা পড়বো, মানে জিনিসটা শুধুমাত্র আমরা পড়বো না, অ্যাকচুয়ালি উইল ফিল দ্য সাবজেক্ট, মানে অ্যাকচুয়ালি আমরা সাবজেক্টটাকে ফিল করবো বা অনুভব করবো, সেটা হলো আমাদের একটা ইন্টেনশন। কারণ গতানুগতিক পড়া বা বলতে পারো হলো কি সরাসরি বইটা রিডিং পড়া, সেটা তো যে কেউই করতে পারে, তাই না? বাট কথা হলো আইসিটি হলো এমন একটা সাবজেক্ট, যেটা হলো আমরা কি বলতে পারি, যেটা হলো শুধুমাত্র কি গতানুগতিক পড়ার মতো না, হয়তো আমরা অনেক সময় বইয়ের বাউন্ডারির বাইরেও চলে যাব। সেক্ষেত্রে হলো কি আমরা চমকপ্রদ বিষয়গুলোকে আমরা কি ফিল করার বা অনুভব করার একটা চেষ্টা করবো। আচ্ছা অর্ক, আমার এখানে ওকে একটা ভাই, প্রশ্ন, জি ভাই। যেটা হচ্ছে আমরা যখন আমাদের বেলা আইসিটিটা প্রথম ইন্ট্রোডিউস করা হয় 2015 সালে, আমি 15 ব্যাচ, তো তখন তো আমরা যখন পড়তাম তখন এই টপিকগুলো অনেকটা নতুনই ছিল। এন্ড যেটা বললা যে ফার্স্ট চ্যাপ্টারে যেখানে এগুলো আলোচনা করা, ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তখন আসলে সত্যি কথা বলতে অনেক বেশি বুঝে পড়া হয় নাই কিন্তু আইসিটিটা। অনেকটাই হচ্ছে ওই যে মানে রিডিং বা ওই যে রিটেনের জন্য গ বা ঘতে যেভাবে পড়া উচিত সেভাবে পড়া, দেখা যাচ্ছে ওইদিকে আমি প্রোগ্রামিং এর চ্যাপ্টার, এইচটিএমএল বা সংখ্যা পদ্ধতি, এগুলো অনেক মানে ইন্টারেস্ট নিয়ে পড়তেছি। কিন্তু আমাদের বইতে যেহেতু জাস্ট একদম লিখা 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 পয়েন্ট আকারে যে গুরুত্ব, এই 5টা এই 10টা, দেখা যাচ্ছে আমি 5টা লিখলে 4-এ 2 পাচ্ছি, আর 10টা লিখলে 4-এ হয়তো 4ই পাচ্ছি, এরকম ছিল। তো এখন হচ্ছে যে আমরা যদি, যে তুমি যেটা বললা যে অনেক সময় হয়তো আমাদের বইয়ের গণ্ডির বাইরেও চলে যাব, তো সেই ক্ষেত্রে যাদের ফিউচারে মানে এই জিনিসগুলো নিয়ে অনেকেরই আমি জানি যে পড়াশোনা করার ইচ্ছা আছে, বা হয়তো ফিউচার এই রিলেটেড টপিক গুলা শুনলেই তাদের আর কি একটা মনের মধ্যে এক্সট্রা ইন্টারেস্ট কাজ করে। তো তাদের জন্য এই যে ধরো আমাদের ফার্স্ট চ্যাপ্টারটার কথাই যদি বলি, এটা কেমন, মানে এটা কি আসলে ইম্পর্টেন্ট? ওদেরও কি উচিত জাস্ট রিডিং পড়ে পরীক্ষার জন্য পড়ে যাওয়া, নাকি এটা থেকে এক্সট্রা কিছু পাওয়ার আছে? আচ্ছা, এটা একটা চমৎকার কোশ্চেন, মানে যেটা যদি একটু বলা যায় যে মানে ফার্স্ট চ্যাপ্টারটা হলো যে আমাদের যে টোটাল আইসিটি নিয়ে আমাদের ওয়ার্ল্ডে কি কি কাজ হচ্ছে তার একটা সামারাইজ। এখন এই জায়গায় যে এই যে ক্ষেত্রগুলা অনেক হয়তো দেখা গেছে যারা এখন ক্লাস করতেছে, বা অ্যাকচুয়ালি তাই হচ্ছে, যারা এখন ক্লাস করতেছে তাদের মধ্যে দিয়ে হয়তো কয়েকজন যে সামনে গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে। না, আমাদের মধ্যে আমাদের অনেক ফ্রেন্ডরা যারা একসময় কি আইসিটি পড়ে আসছে বা এখন কি বিভিন্ন বিভিন্ন জায়গায় গেম ডেভেলপমেন্টের কাজ করতেছে, আমাদের ফ্রেন্ডরা বা আমাদের অনেকে এর সাথে জড়িত আছে। এখন যারা দেখা যাবে যে এখানে যারা ক্লাস করতেছে তাদের অনেকে হয়তো সামনে গেম ডেভেলপমেন্টে যাবে। আবার দেখা গেছে তারা হয়তো কি রোবোটিক্স নিয়ে কাজ করবে। যেমন এটার একটা চমৎকার ব্যাখ্যা আছে আমাদের পরবর্তী স্লাইডটায়। ভাই আমাদের একটু পরবর্তী স্লাইডটা জি। আচ্ছা, এই যে রোবোটিক্স,
অ্যাকচুয়ালি যে ঢাকা ইউনিভার্সিটিতে যে এই বছরে যে নতুন একটা সাবজেক্ট ইনক্লুড করা হয়েছে সেটা হলো কি রোবোটিক্স। মানে একসময় কি আমাদের রোবোটিক্স নিয়ে মানে অনেক বেশি একটা প্যাশন ছিল, বা বলা যেতে পারে হলো কি যে রোবোটিক্স নিয়ে আমরা অনেক অন্যান্য কাজ করতাম, বাট আমাদের ইউনিভার্সিটিতে সরাসরি আলাদা ডিপার্টমেন্ট না থাকার কারণে আমরা হয়তো সরাসরি কাজটা করতে পারতাম না, বা হয়তো টুকিটিকে নিজেদের লেভেলে কাজ করা যেত। এখন এই নিয়ে একটা আলাদা সাবজেক্ট ইনক্লুড করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, সো দ্যাট উড বি এ গ্রেট থিং। সো অনেকের নানা রকম প্যাশন থাকে, মানে বিশেষ করে আমি যখন অ্যাকচুয়ালি বলা যায় হলো কি যে ইন্টারমিডিয়েটে ছিলাম, তখন আমি আমার ফ্রেন্ডদেরকে দেখছি যে অনেকের ইচ্ছা ছিল যে তারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে, বা হয়তো গুগল, মাইক্রোসফট এই টাইপের কোনো একটা জিনিসপাতি নিয়ে কাজ করবে, বা এখানে অ্যাকচুয়ালি যে বড় বড় লেভেলের যে কাজগুলো করা হয়, ডাটা মাইনিং, তারপরে এইসব সাবজেক্টগুলো অ্যাকচুয়ালি তোমরা জানবা সামনে, যে এইগুলো নিয়ে যে বেসিক্যালি কাজ করা হয়, যে সেগুলো নিয়ে তাদের অনেক আগ্রহ ছিল। সো অ্যাকচুয়ালি যে আমাদের এই আগ্রহগুলো মেটানোর জন্য, বা বলতে পারি যে আমরা যে লেভেলে কাজ করতে চাই তার জন্য যে অ্যাকচুয়ালি যে এই ফিল্ডগুলো আছে, সেটা হলো আমরা ফার্স্ট চ্যাপ্টারটা পড়ে জানতে পারতেছি। সো বেসিক্যালি যে আমাদের লাইফেও, মানে আমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন আমরা এটা সরাসরি রিডিং করতাম, কারণ পরীক্ষায় হয়তো যে এখান থেকে কত ইম্পর্টেন্ট কোশ্চেন মনে হইতো না চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2, বাট বেসিক্যালি এইটা হলো পুরো আমাদের যে আইসিটি বইটার যে রিভিউ, বা বলতে পারি পুরো আইসিটি নিয়ে কি কি কাজ হচ্ছে আমাদের ওয়ার্ল্ডে সবকিছুর একটা সামারাইজ। এবং আরেকটা মজার বিষয় বলা যায় যে এখন সরকারি একটা পিটিশন আছে যে ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট, মানে এটা অ্যাকচুয়ালি মানে আমাদের সময় থেকে, মানে আমরা যখন ইন্টারমিডিয়েট ছিলাম তখন থেকে এটা অ্যাকচুয়ালি লঞ্চ করা হয়েছিল, বা তার 1 বছর আগে থেকে লঞ্চ করা হয়েছিল। এবং সেখানে কি মানে অনেক জোস জোস প্রোগ্রামার, এবং তারা কিন্তু সব ইন্টারমিডিয়েট লেভেলের, বা ইন্টারমিডিয়েট লেভেলের ম্যাক্সিমাম ইন্টারমিডিয়েট লেভেলের, মানে ইন্টারমিডিয়েট লেভেল আছে, তারপরে 9, 10, ইভেন ক্লাস 8 আছে, মানে সেখানে রেগুলার কোনো পড়াশোনার মধ্যে প্রোগ্রামিং ইনক্লুডেড না, বাট তারা অনেক জোস জোস কম্পিটিশন করতেছে এন্ড হাই লেভেলের প্রোগ্রামিং কন্টেস্টে তারা অংশ নিচ্ছে। এটা একটা চমকপ্রদ বিষয় আই থিংক। আচ্ছা, ধন্যবাদ। অনেকেই জানতে চাচ্ছ যে মানে উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, যে ভাই আমি অমুক সাবজেক্ট পড়তে চাই, ওইটা পড়তে চাই, এগুলোর জন্য আসলে আইসিটি কেমন হেল্প করবে। তো আমরা ওইটা নিয়েও সামনে কথা বলবো, একটু অপেক্ষা করো, তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন হচ্ছে যদি আমরা আসি যে এই আইসিটি ফুল কোর্সটা অ্যাকচুয়ালি কাদের জন্য। তো তোমরা যারা এখন সেকেন্ড ইয়ারে পড়ছো বা সেকেন্ড ইয়ারে উঠবা সামনে, বা যারা ফার্স্ট ইয়ারে অর্থাৎ যারা কলেজে পড়ো, তুমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার তোমাদের কলেজের যেই রেগুলার নিয়ম অনুযায়ী যেই ইয়ারেই থাকো না কেন, এটা আসলে সবার জন্য। কারণ এই আইসিটি ফুল কোর্স কিন্তু একদম আমাদের যে ফুল আইসিটি বইটা ইন্টারমিডিয়েটের, সেটা কিন্তু পুরোটা কভার করা হবে। সো তুমি যেই ব্যাচই হও না কেন, তুমি 2022 সালে এইচএসসি পরীক্ষা দাও বা 2023 সালে এইচএসসি পরীক্ষা দাও, সবার জন্যই কিন্তু এই কোর্সটা। আর কারো যদি মনে হয় যে না আমি আগে থেকে কোর্সটা করে রাখতে চাই, আমার জন্য সুবিধা, তাহলে তুমি অবশ্যই এখানে ভর্তি হতেই পারো। আচ্ছা, তো এরপর হচ্ছে এইচএসসি বোর্ড প্রস্তুতিতে আসলে আইসিটির গুরুত্বটা কেমন। আমরা যদি একটু বলি যে আসলে আমাদের গোল্ডেন পাওয়ার যাদের টার্গেট থাকে, যে ভালো রেজাল্ট করার যাদের টার্গেট থাকে, অবশ্যই আমরা সবসময় বলি যে হয়তো আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো একটু প্রায়োরিটি থাকে, থাকাটাই খুব স্বাভাবিক। এরপরে হয়তো বাংলা, ইংলিশটাকে আমরা প্রায়োরিটি দেই, কিন্তু পাশাপাশি আইসিটি যে সাবজেক্টটা বাকি থাকে সেটাও কিন্তু একদম গুরুত্বটা মানে ফেলনা না। অবশ্যই এটারও কিন্তু বিশেষ ইম্পর্টেন্স থাকে, যদি আমি হচ্ছে রেজাল্টটা ওভারঅল ভালো করতে চাই। কারণ ওই যে তোমার যদি অ্যাম্বিশন থাকে যে হ্যাঁ আমি সবগুলো সাবজেক্টে এ প্লাস পেতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আইসিটিটাও ভালো মতো পড়া তোমার জরুরি। আর যেহেতু তোমার এখানে সৃজনশীল প্রশ্ন আসে, এবং সৃজনশীল প্রশ্নে অনেক কিছু দেখা যায় যে প্রোগ্রামিং থেকে বলো, এইচটিএমএল থেকে বলো, সংখ্যা পদ্ধতি থেকে বলো, অনেক কিছু কিন্তু মানে ব্রেইন স্টর্মিং টাইপ কোয়েশ্চেন আসে, যেগুলো তোমার মাথা খাটিয়ে তারপর উত্তর করতে হবে। এমন না যে বই থেকে তুমি জাস্ট কোন একটা প্রবলেম পড়লা, বইতে তো এক্সাম্পল থাকে, এক একজন রাইটারের বইতে এক এক টাইপের, ধরো এইচটিএমএল এর এক্সাম্পল, সি প্রোগ্রামিং এর এক্সাম্পল এক এক রকম থাকে। বাট ওই এক্সাম্পলটাই যে পরীক্ষায় আসবে এমন তো না। গতে বা ঘতে, প্রয়োগ আর উচ্চতর দক্ষতামূলকে কিন্তু এক এক রকম প্রশ্নটা আসে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই যে প্রবলেম সলভিং ক্যাপাসিটিটা, এটা অনেকটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার মতোই। তোমার যেরকম ওই যে 5 আর 2 যোগ করে 7 হবে, এটা যেমন তুমি শিখার কারণেই পারো, ঠিক একইভাবে এই প্রোগ্রামিং এর কথা বলো বা কোডিং এর কথা বলো, তোমার যদি এটার বেসিক আইডিয়াটা থাকে, তখনই তুমি অ্যাকচুয়ালি কোন একটা প্রবলেম সলভ করতে পারবা, সৃজনশীল প্রশ্ন যদি সেটা আসে। অর্ক যদি কিছু অ্যাড করতে চাও এই ব্যাপারে। আচ্ছা, এই বিষয়ে যদি একটা অ্যাড করা যায় যে এইবার তোমরা জানো যে এইবার যে আমাদের অ্যাডমিশন টেস্টে যে গুচ্ছ পদ্ধতিতে সেখানে কিন্তু আইসিটি ইনক্লুডেড, মানে এটা কিন্তু একটা চমৎকার বিষয় যে মানে
যে আইসিটি শুধুমাত্র যে আমাদের এইচএসসির জন্য বা যে ইন্টারমিডিয়েট যে বোর্ড পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট, নট অনলি দ্যাট, যে সেটা কিন্তু আমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য বরাবরের মতো খুবই ইম্পর্টেন্ট। কারণ দেখো এবার যে গুচ্ছ পদ্ধতিতে যে আমাদের সেখানে ম্যাথমেটিক্স অলসো হলো আইসিটি অথবা বায়োলজি সেখানে ইনক্লুডেড। সো যারা আইসিটিতে খুব ভালো একটা প্রিপারেশন আছে অবভিয়াসলি তারা কিন্তু সেখানে আইসিটি চয়েস করতেছে। এবং আইসিটি কিন্তু মানে সেই জায়গায় কিন্তু চমৎকার একটা, যেহেতু তুমি জিনিসটা হলো বুঝলেই পারতেছো বা জিনিসটা সম্পর্কে যদি তোমার একটা ভালো মতো নলেজ থাকে, জিনিসটা কিন্তু যে আমাদের অন্যান্য জিনিসের মধ্যে প্রচুর এমসিকিউ মুখস্থ করতে হচ্ছে এরকম কিন্তু বিষয়টা না, বা প্রচুর ডেটা আমাদের মাথায় রাখতে হচ্ছে বিষয়টা কিন্তু তাও না। আমি যদি বিষয়টা ভালো মতো একটু বুঝি, খুব বেশি পরিমাণে নাম্বার তোলা পসিবল এই আমাদের আইসিটি সাবজেক্টটায়। সো একই সাথে হলো যে যাদের আরেকটা বিষয়, মানে আমাদের সময় আমাদের অনেক একটা টার্গেট থাকতো যে বোর্ডে একটা ভালো নাম্বার তোলা, মানে স্কলারশিপ যদি পাওয়া যায়, মানে বোর্ড স্কলারশিপে, যে বোর্ড স্কলারশিপ অবভিয়াসলি এটা আমাদের ইউনিভার্সিটি লাইফে কিছুটা হলো হেল্পফুল বলতে পারি, যে কারণ যে প্রতি মাসে কিছু টাকা পাওয়া যায় মানে স্কলারশিপের মানি, দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি থিং। সো সেই জায়গায় কি তোমার যদি গোল্ডেন, তো গোল্ডেনের পাশাপাশি যদি নাম্বার একটা হিউজ নাম্বার ইনক্রিজ করতে চাই আমরা, সেক্ষেত্রে আইসিটি আই থিঙ্ক ইট উড বি আ গ্রেট চান্স নাম্বার তোলার জন্য। খুব বেশি নাম্বার এই সাবজেক্টে অ্যাকচুয়ালি তোলা যায় যদি আমরা এটা সম্পর্কে একটু ভালো মতো বুঝতে পারি। আচ্ছা, আমাদের কাছে ইনবক্সে একজন জানতে চেয়েছো যে তুমি এইচএসসি 2021 ব্যাচ, মানে তুমি কি কোর্সটা করতে পারবা নাকি? অবশ্যই কোর্সটা তুমি করতে পারবা, ডিউরেশন অনেক বেশি না, বাট কথা হচ্ছে যদি তোমার সেটা তোমার এইচএসসি পরীক্ষার শিডিউলের সাথে মিলে, তোমার যদি মনে হয় যে হ্যাঁ তোমার যে আইসিটির প্রস্তুতিটা এইচএসসির জন্য সেটা এখনো গুড এনাফ না, বা গুড এনাফ হলেও তুমি হয়তো ফিউচারের কথা ভেবে, যেহেতু এখানে প্রোগ্রামিং কোডিং অনেক কিছুই বইয়ের পাশাপাশি প্যারালালি শেখানো হয়, সো তুমি যদি সেটা মাথায় রেখে শিখতে চাও তাহলে ইউ আর ওয়েলকাম, কোনো সমস্যাই নেই, তুমি যে ব্যাচেরই হও না কেন কোর্সটা তুমি করতে পারো। তবে অবশ্যই সাজেশন এটা থাকবে, একটু খেয়াল করে নিবা রুটিনের সাথে তোমার এইচএসসি পরীক্ষা বা সব মিলে অন্য শিডিউলের কোনো ক্ল্যাশ লাগে নাকি, জাস্ট এটা একটু দেখে নিতে হবে। আমরা একটু পর যখন রুটিনটা দেখাবো তখন তুমি দেখে নিলেই হবে। আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছো। আচ্ছা, তো এবার যদি আমরা একটু সামনের দিকে যাই, যে ভবিষ্যৎ ক্যারিয়ার এবং আইসিটি, যে আমরা যেটা দেখলাম যে আসলে বোর্ড পরীক্ষার জন্য তো খুব স্বাভাবিক আমাদের সবার একটা ভালো রেজাল্ট করার টার্গেট থাকে। আমি এ প্লাস বলি বা গোল্ডেন বলি, যাই বলি না কেন, সেটা তো আমার ভূমিকা রাখবেই। তারপর হচ্ছে আমরা যদি সামনে অ্যাডমিশন টেস্টের কথা বলি, যেটা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা যেসব জায়গায় হচ্ছে সেখানে কিন্তু আইসিটি সাবজেক্টও ইনক্লুডেড, যেটা তোমাদের অর্ক ভাইয়া বললো। পাশাপাশি হচ্ছে যে তুমি যদি ডেডিকেটেড কিছু যেসব লাইন আছে, যেসব সাবজেক্ট আছে, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আইটি আলাদা একটা ইউনিট আছে, তাই না অর্ক? এরকম বেশ কিছু জায়গায় কিন্তু আলাদা আইসিটি বা আইটির উপরেই কিন্তু ডিপার্টমেন্ট আছে। তো সেগুলোর কিন্তু যাদের ভর্তি পরীক্ষাটা আলাদা হয় তাদের কিন্তু, যেমন বিইউপি তো আছে তাই না অর্ক, আইসিটি ডিপার্টমেন্ট, তারপর তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হ্যাঁ, আইটি, হ্যাঁ বিইউপি হ্যাঁ, তে আইসিটি ডিপার্টমেন্ট এগুলাতে আছে। কিন্তু আলাদা ভর্তি পরীক্ষা হয় এবং কোয়েশ্চেন কিন্তু সেই অনুযায়ী করা হয়। সো সেটা অবভিয়াসলি দেখা যাচ্ছে আমার এইচএসসি যে ব্যাকগ্রাউন্ড সেখান থেকে কিন্তু করা হচ্ছে। তো ওভারঅল যদি তুমি বোর্ড পরীক্ষার জন্য ভালো মতো পড়ে রাখো, সবসময় যে কথাটা বলি, এই জিনিসগুলো আসলে কোনো না কোনো সময় কাজে লাগে, হয় অ্যাডমিশন টেস্টে, আর না হলে আরেকটা কথা যদি বলি, অ্যাডমিশন টেস্টের পরেও যদি বলতে চাই, সেটা হচ্ছে যে হয়তো তুমি কোন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গিয়েছো ইঞ্জিনিয়ারিং কোন একটা সাবজেক্টেই, সিএসসি না ধরো, সিএসসি পড়তে হলে যে গুরুত্ব কি সেটা তো তোমাদের অর্ক ভাইয়া বলবেই, বাট ধরো যদি সিএসসি সাবজেক্টে না হয়, অন্য কোনো সাবজেক্টে তুমি পড়ছো, সেটা তোমার ইচ্ছা মতোই হোক, সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, ঠিক আছে, বা আমি আর্কিটেকচারে পড়ি, আমার কথাই যদি বলি, আমাদেরও কিন্তু আইসিটির টপিকের মধ্যে যদি বলি কিছু কোর্স করতে হয়, যেমন পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই কোর্সটা কিন্তু আমাদের ছিল। এবং দেখা গেল কি, যেহেতু আমরা ইন্টারে ওই যে সি প্রোগ্রামিংটা পড়া হয়েছিল ঠিকঠাক মতো, তো এই সি প্রোগ্রামিং পারার কারণে মোটামুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু মিল তো থাকে, পাইথনটাও বুঝতে এই ক্ষেত্রে সুবিধা হয়। তো ব্যাপারটা এরকম যে দেখা যায় তোমার যে কোনো সাবজেক্টে পড়ো না কেন কিছু এডিশনাল কোর্স থাকে, তো এগুলাকে নন ডিপার্টমেন্টাল কোর্স বলা হয়। মানে ওইটা হয়তো সরাসরি তোমার ডিপার্টমেন্টের না, কিন্তু তোমার পড়াশোনার সাথে রিলেটেড। যেমন দেখা গেল কি আমাদের আর্কিটেকচারের জন্য পাইথনের কোর্স করতে হচ্ছে, তারপর ট্রিপলি ডিপার্টমেন্ট বলো, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, এসব ইঞ্জিনিয়ারিং লাইনে দেখা যাচ্ছে যে অনেক সময় তোমার সি প্রোগ্রামিং এর উপর আলাদা কোর্সই থাকে। তো কথা হচ্ছে তুমি যদি সিএসসি পড়তে চাও বা এই ধরনের আইটি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টাইপ লাইনে যেতে চাও, সেক্ষেত্রে তো আইসিটির গুরুত্ব অবশ্যই, আনডাউটেডলি এটার গুরুত্ব এখন থেকে অনেক বেশি। বাট পাশাপাশি অন্যান্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যদি পড়তে চাও, দেখা যায় কি ইউনিভার্সিটির লাইফে এক দুইটা কোর্স ওখান থেকেও চলে আসে। সো অর্ক, এখন যদি তুমি মানে এই কথাগুলো যদি ওদেরকে বলো, স্পেশালি সিএসসি টা বলতে পারো তুমি। আচ্ছা,
আচ্ছা, আমি সিএসসি টা বলার আগে যদি আমি আরেকটা বিষয়টা ইনক্লুড করি, যেমন তোমরা জানো যে তোমরা কিন্তু আমরা সবাই কিন্তু মোবাইলে বাংলা লেখার জন্য অভ্র ইউজ করি, বা আমরা বলতে পারো ল্যাপটপেও বা যখন কাজ করি তখন কিন্তু আমরা অভ্র, যে বাংলা কিবোর্ড, সেটা কিন্তু আমরা বেসিক্যালি ইউজ করে থাকি। বাট এটা একটা চমৎকার বিষয় যে তোমরা জানো যে অ্যাকচুয়ালি অভ্র যিনি এটা তৈরি করছিলেন তিনি কিন্তু একজন মেডিকেলের স্টুডেন্ট ছিলেন। মানে ইভেন তিনি কোনো কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টও না, তিনি বেসিক্যালি একজন মেডিকেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলেন। তিনি একজন ডাক্তারও, বাট তিনি যেহেতু তার প্রোগ্রামিং সম্পর্কে খুব একটা ভালো ধারণা ছিল, এবং এই যে বলতে পারো এই কম্পিউটার জিনিসপাতি বা বলতে পারো আইসিটি সে সম্পর্কে তার একটা খুব চমৎকার একটা ধারণা ছিল। তিনি হলো কি, আমরা যাক অনেকে জানলো, এবং তোমরা অনেকেই দেখি জানতা বিষয়টা, এবং অনেকে জানলা আজকে। দ্যাটস এ গ্রেট থিং অ্যাকচুয়ালি, তাই না বলো? যে অ্যাকচুয়ালি আমি যে লাইনেই যাইতে যাচ্ছি না কেন, বা বলতে পারো আমি যে ফিল্ডটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি না কেন, যদি আমার প্রোগ্রামিং জানা থাকে বা আমার যদি আইসিটি সম্পর্কে একটা ভালো নলেজ থাকে, দ্যাট উড বি হেল্পফুল ফর আস। যেমন একটা জিনিস বলি, এখন যদি আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বিষয়টা বলি, যেমন ওয়েব ডিজাইনিং, এটা হলো কম্পিউটার সায়েন্সের খুবই 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 সামান্য পরিমাণ একটা পার্ট। মানে ওয়েব ডিজাইনিং কম্পিউটার সায়েন্সের মোটেও মেজর কোনো পার্ট না। বাট তোমরা জানো যারা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করে বা যারা অ্যাকচুয়ালি ক্যারিয়ার ডেভেলপ করে, এই ওয়েব ডিজাইনিং এবং ওয়েব ডেভেলপমেন্ট এই দুইটার উপর ভিত্তি করে অনেক হাই লেভেলের ক্যারিয়ার তারাকে বিল্ড করা পসিবল। যেমন ওয়েব ডিজাইনিং, তোমরা জানো যে এত জোর জোর যে আমাদের ওয়েবসাইটগুলো আমরা দেখতেছি, এবং যে ওয়েবসাইটগুলো যেখানে রাখা হয় সেই জায়গাটাকে আমরা বলি হলো সার্ভার। অ্যাকচুয়ালি এই যে কাজগুলা, এই সবগুলা কিন্তু অবভিয়াসলি বুঝতেই পারতেছো যে অবভিয়াসলি এগুলো নিয়ে কাজ করে কি হিউজ লেভেলের একটা কাজ কমপ্লিট করা পসিবল। আর পাশাপাশি আমাদের প্রোগ্রামিং এর ধারণা, মানে সেটা তো আমরা ক্লাসের শুরু থেকেই বলতেছি যে প্রোগ্রামিং জিনিসটা হলো যে অনেকটা যে বলতে পারো যে আমরা যখন ছোটবেলায় ক খ গ ঘ বা সরিয় সরিয়া শিখছিলাম না, সো আমরা এরকম যে আমাদের ইন্টারে সি প্রোগ্রামিংটাকে আমরা সেই টাইপের একটা জিনিস বলতে পারি। তুমি যদি সি প্রোগ্রামিং বুঝো, তুমি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো মতো শিখতে পারো, তুমি অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সহজে তুমি অ্যাডাপ্ট করতে পারবা। যেমন তোমাদের একটু বলি, যারা গেম ডেভেলপমেন্ট করে বা তোমাদের যাদের অনেকে গেম ডেভেলপমেন্ট একটা আগ্রহ আছে, একটু বলি, গেম ডেভেলপমেন্টের জন্য ইউনিটি নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে বা ইউনিটি, সেটা আমরা ইউজ করি জেনারেলি। আর ইউনিটি সেটা অ্যাকচুয়ালি সি শার্প বা সি প্লাস প্লাস, সেই দুইটা ল্যাঙ্গুয়েজ নিয়ে অ্যাকচুয়ালি কাজ করে। সো এই যে বললাম, তুমি যে সি সম্পর্কে, মানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তোমাদের শিখাবো, যেটা অ্যাকচুয়ালি আমাদের যে সিলেবাসে ইনক্লুডেড আছে, সেটা সম্পর্কে তুমি খুব একটা ভালো ধারণা রাখি, অন্যান্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের অ্যাডাপ্ট করাটা খুব ইজি হবে। সো বুঝতেই পারতেছি। এবং মাঝখানে আমি দুই তিনটা একটা চ্যাট বক্সে আমি জিনিস দেখছিলাম যে ভাইয়া যে স্পোর্টসে, সেখানে কি অ্যাকচুয়ালি আমাদের কোনো গেমে আইসিটির ব্যবহার আছে? এই যে তুমি চিন্তা করো যে অ্যাকচুয়ালি যে আমরা বলতে পারি ভার্চুয়াল রেফারি যারা ফুটবল তো তোমরা অনেকেই দেখো, তাই না? আমাদের রাত জেগে জেগে তো ফুটবল এগুলো তো আমরা দেখি, তাই না? তাহলে বুঝতেই পারতেছো যে তোমরা এখানে টেকনোলজির ব্যবহারটা কি পরিমাণ বেড়েছে। তারপরে যে আমাদের যে অ্যাকচুয়ালি বলতে পারো যে ক্রিকেট, অবশ্যই আমার প্রিয় গেমগুলো একটা ক্রিকেট, সেখানে যে আমরা যে ক্রিকেটে তো বলতে পারো প্রতি যে থার্ড মুহূর্তে আম্পায়ার যে কল মুহূর্তেই, করি, তাই না? প্রতি প্রতি মুহূর্তে মুহূর্তে এক্স্যাক্টলি, মুহূর্তেই তোমার প্রতি বলের মুহূর্তে। স্পিড থেকে মাপা শুরু হ্যাঁ, করে তারপর রিভিউ টিভিউ নেওয়া সবকিছুই তো ইনফ্যাক্ট। এভরিথিং এভরিথিং, তার মানে দ্যাট ইজন্ট এ সিঙ্গেল ফিল্ড যেখানে আইসিটির কোনো ব্যবহার নেই, এরকম কোনো একটা সিঙ্গেল ফিল্ড আমাদের খুঁজে পাওয়া পসিবল না। হ্যাঁ, আমরা যদি এখন অন্য কোনো গ্রহে যাই, সাপোজ আমি যদি এখন মঙ্গল গ্রহে যাই, সেখানেও তো না, সেখানেও তো আমাদের রোভার চলে গেছে, তাই না? তার মানে এমন কোনো জায়গায় হয়তো আমাদের পাওয়া খুব কঠিন হবে যে জায়গায় আমাদের আইসিটির এখন পর্যন্ত ব্যবহার নাই। মানে সেরকম, মানে পৃথিবী প্ল্যানেটে বা আমাদের পুরো লাইফে কি বলা যেতে পারে যে আমাদের এই আইসিটি সব ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। আর তুমি যদি সামনে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ইলেকট্রিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলোতে তুমি যদি আসো, অবভিয়াসলি ইট উড বি হেল্পফুল। বাট তুমি যদি কি অন্য কোনো ফিল্ডে তুমি যদি কাজ করো বা অন্য কোনো ফিল্ডে তুমি যদি ক্যারিয়ার বিল্ড আপ করো, দেন ইট উড অলসো বি হেল্পফুল। আশা করি এই আচ্ছা, জিনিসটা আমরা আহ, বুঝতে একটা পারতেছি, খুবই রাইট? ইম্পর্টেন্ট টপিক উঠে আসছে অর্ক, যেটা আমি একটু সবার উদ্দেশ্যেই বলতে চাই। যে অনেক হয়তো লাইভ দেখছো ভিডিওটা, অনেক হয়তো পরে ভিডিওটা রিপ্লে দেখতে পারবা। তো সবার উদ্দেশ্যে যদি একটা কথা বলি, যে আমাদের ইন্টার লেভেলের যে আইসিটি, অর্ক একটু পরে এই ব্যাপারে ধারণা দিবে তোমাদেরকে, যে এটার জন্য আসলে ভাইয়া তোমার, মানে তুমি যেভাবে পড়াশোনা করছো না কেন, আলাদা কোনো তোমার মানে ডেস্কটপ বা ল্যাপটপ কিছু লাগবে না কিন্তু। ঠিক আছে, যে অর্ক এই ব্যাপারে একটু ওদেরকে ধারণা দিও, আমি তোমাকে ফ্লোর দিব। যে আমাদের কিন্তু মোবাইলে অনেক অ্যাপের মাধ্যমে এইচটিএমএল বা সি প্রোগ্রামিং এর কাজগুলো কিন্তু করা যায়, মোবাইলের জন্য অনেক ডেডিকেটেড অ্যাপ আছে। তো সেই ক্ষেত্রে তোমার ইন্টার লেভেলে যতটুকু বেসিক শেখা দরকার, সেটার জন্য ভাইয়া তোমার আলাদা কোনো ডেস্কটপ বা ল্যাপটপ দরকার নেই এই মুহূর্তে। বাকিটা তুমি যদি ইউনিভার্সিটি লাইফে যাও, তখন এই রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করলে তখন হয়তো তোমার প্রয়োজন হবে। বাট যেটা বলবো, যে একজন জানতে চেয়েছো সেই প্রশ্নের ভিত্তিতে বলছি, যে এই মুহূর্তে সেটা নিয়ে তোমার আইসিটি পড়ার জন্য অবশ্যই, যে বাংলাদেশে সবাই একটা কম্পিউটার ডেস্কটপ বা ল্যাপটপ হয়তো সাপোর্ট করতে পারে না, এবং যেটা বললাম যে অতটুকু বেসিক পড়ার জন্য আসলে দরকারও নেই। সি প্রোগ্রামিং বা এইচটিএমএল অনেক কিছু অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু অ্যাপ ট্যাপ থাকে, সেগুলো দিয়ে করা যায়। আর ওই ব্যাপারে যদি একটু ওদের ধারণা দাও, যে আসলেই কি মানে আমার কথাটার লজিক্যাল কতটুকু সেই জিনিসটা। আচ্ছা, এবং এক্স্যাক্টলি,
মানে অ্যাকচুয়ালি যখন আমরা মানে অ্যাকচুয়ালি আমাদের বছর বা তার আগের বছর থেকে মানে আমাদের এই আইসিটি সাবজেক্টটা সেটা হলো হ্যাঁ কি হ্যাঁ, যে আমাদের বছর ইন্টারমিডিয়েট থেকে সিলেবাসে সেখানে 2015 কি সাল থেকে। ইনক্লুডেড হয়েছে 2015 সাল থেকে এক্স্যাক্টলি, যে 2015 সাল থেকে অ্যাকচুয়ালি যে আইসিটি সাবজেক্টটা সেটা হলো ইনক্লুডেড হয়েছিল। এখন চিন্তা করে দেখো যেমন আমরা যখন যারা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং করতেছি বা ইঞ্জিনিয়ারিং পাস করে বের হচ্ছি, অ্যাকচুয়ালি আমাদের সময় কিন্তু মানে অনেকের কাছেই কিন্তু অ্যাকচুয়ালি বেসিক মোবাইলটাও পর্যন্ত ছিল না। মানে হ্যাঁ হ্যাঁ, আসলেই। কম্পিউটার তো দূরের কথা, এখন তখন তো অ্যাকচুয়ালি অনলাইন ক্লাসটা এতটা জনপ্রিয় ছিল না। অনেকের কাছে ইভেন আমার মনে আছে যে আমি আমার ইন্টার লাইফে বাটন ফোন ব্যবহার করতাম একটা অ্যাকচুয়ালি, যে পরে ইন্টারের শেষ দিকে উঠে যখন ইউনিভার্সিটিতে ভর্তির সময় তখন অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড ফোন আমি আর মানে অ্যান্ড্রয়েড তো আলাদাভাবে নিজের অনেকটা জন্য নতুনই কিনছি। ছিল বাট তার তখন, আগে আমি এত অ্যাকচুয়ালি কলেজ অ্যাভেলেবল আসার সময় কিন্তু ছিল না সবার হাতে হাতে। নতুনই ছিল এক্স্যাক্টলি। হ্যাঁ, তখনও অ্যান্ড্রয়েডটা এত পরিমাণে যে মানে খুব বেশি যে সবার হাতে হাতে আসছে সে জিনিসটা সেরকম ছিল না। বাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি আমরা আইসিটি কোর্সটা খুব ভালোভাবে পড়ছি, পরীক্ষায়ও ভালো নাম্বার পেয়েছি এবং পাশাপাশি কি ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও আমরা পড়াশোনা করতেছি, তাই না? এবং তার মানে বিষয়টা হলো এইটা, যেমন একটা উদাহরণ দিই, যেমন আমরা তোমাদের যখন সি প্রোগ্রামিং করাবো অবভিয়াসলি বেশ কিছুদিন পরে, মানে প্রথমে আমরা আরেকটা চ্যাপ্টার পড়ে তারপরে হয়তো সি প্রোগ্রামিং এর দিকে আমরা যাব, তখন আমরা বেসিক্যালি কম্পিউটারের প্রোগ্রামিং এর ক্ষেত্রে হয়তো কোড ব্লকস নামে একটা সফটওয়্যার আমরা ইউজ করব। বাট এই সেম জিনিসই আমাদের মোবাইলের জন্য একটা সফটওয়্যার আছে, তার নাম হলো সিপিপি ড্রয়েড। সেটা তোমাদের ব্যবহার করে আমরা দেখিয়ে দিব যে চাইলে তোমরা কি মোবাইলের যে প্রোগ্রামিং জিনিসটা বা মোবাইলের যে আমাদের ওয়েব ডেভেলপমেন্টটা সেটা আমরা মোটামুটি ঘাটাঘাটি করতে পারবো, বা আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে যতটুকু আছে তার জন্য আমাদের একটা বেসিক ভালো একটা মোবাইল থাকলেই বা বেসিক একটা মোবাইল থাকলেই দ্যাট উড বি এনাফ ফর আস। এবং আমাদের অনলাইন অনেক কম্পাইলার আছে, মানে কম্পাইলার বলতে এমন একটা জায়গা যেখানে আমরা সরাসরি কি কোডিং করতে পারি, মানে সরাসরি সেখানে আমি লিখতে পারি, এরকম বেশ কিছু জায়গা আছে যেখানে আমি মোবাইল দিয়ে হোক বা ল্যাপটপ দিয়ে হোক বা ডেস্কটপ দিয়েই হোক যে কোনো ডিভাইস দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো, সেগুলো তোমাদের ইনশাল্লাহ আমরা দেখাবো। সো আচ্ছা, আই তার থিঙ্ক মানে এখানে কারো কোনো কনফিউশন নেই মোবাইলের যে ভাই জন্য আমার যেটা একটা একটা, ল্যাপটপ নাই, সেটা হচ্ছে কম্পিউটার নাই, সিপিপি আমি করতে ড্রয়েড। পারবো না। হ্যাঁ, এটা হলো যে অ্যান্ড্রয়েডের জন্য। আচ্ছা, এখানে অর্ক একটা পয়েন্ট যদি অ্যাড করি, যেহেতু আমাদের এই সম্পূর্ণ কোর্সটা অনলাইনেই হচ্ছে, তো আমার মনে হয় যে এই যে কোডিং বা প্রোগ্রামিং বা এইচটিএমএল যেগুলো অ্যাকচুয়ালি তোমার মানে বোর্ডে লিখে করানোর থেকে হয়তো আমরা যদি আমাদের কম্পিউটার স্ক্রিনে শেয়ার করে কোডটা টাইপ করে দেখাই, সেটা মোর কনভেনিয়েন্ট, তাই না? তো ওদের জন্য তো এটা একটা অ্যাডভান্টেজই বলা যায়, যেহেতু এই কোর্সটা অনলাইনে করার সুযোগ হচ্ছে। কারণ আমি বোর্ডে একটা কোড লিখলাম বা এইচটিএমএল কিছু একটা লিখলাম, সেটার আউটপুট আমি যেভাবে না প্র্যাকটিক্যালি দেখতে পারবো, তার থেকে কিন্তু আমি যদি আমার কম্পিউটার স্ক্রিনে কোন একটা কম্পিউটারে যদি কোনো একটা কোড লিখি আর ওই স্ক্রিনটাই শেয়ার করা হচ্ছে ওদের সাথে, সেটা কিন্তু ওরা রেজাল্টটা মানে ইনস্ট্যান্টলি আরো ভালোভাবে দেখতে পারবে নাকি? ওকে, মানে এই বিষয়টা হলো যে আমি এইটা ক্লাসে কথা বলতে যাচ্ছিলাম যে মানে অ্যাকচুয়ালি তো আমরা উদ্ভাসে কিন্তু এর আগেও আরো কয়েকটা আইসিটি কোর্স হয়ে গেছে মানে অনলাইনে, এই যে আমাদের যে প্যান্ডেমিকের সময় শুরু থেকে শুরু করে আমাদের বেশ কয়েকটা অনলাইন কোর্স, ফুল অনলাইন কোর্স কমপ্লিট হয়েছে, এখন আরেকটা অনলাইন কোর্স কমপ্লিট হচ্ছে। সেই জায়গায় অন্তত আমরা একটা জিনিস উপলব্ধি করছি যারা আমরা ক্লাস নিয়েছি, যে এবং স্টুডেন্টরাও যারা ক্লাস করেছে, যে সেই জায়গায় তারা উপলব্ধি করেছে, সেটা আমরা বলতে পারি যে আমাদের অফলাইনের চেয়ে অনলাইনে অন্তত আইসিটি কোর্সটা বেশি পরিমাণে ইফেক্টিভ উই থিঙ্ক। কারণ হলো যে আমরা সরাসরি স্ক্রিন শেয়ার করতে পারতেছি, আর অন্য সময় হয়তো আমরা প্রজেক্টরে তোমাদের দেখাতাম, আমরা হয়তো ক্লাসে কম্পিউটারে লিখতেছি, এখন প্রজেক্টরে তোমাদের দেখানো হচ্ছে, তোমরা খাতায় তুলে নিচ্ছ, বিষয়টা সেরকম হতো। আর এখন তোমরা সরাসরি মানে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে জিনিসটা দেখতে পাচ্ছ, এবং হয়তো সেখানে রেগুলার ক্লাসে যা দেখানো হতো তার চেয়েও বেশি জিনিস তোমাদের স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে কি দেখানো পসিবল। সো আই থিঙ্ক ইট ইজ মোর ইফেক্টিভ অ্যান্ড ইটস গ্রেট অ্যাকচুয়ালি। মানে সেই ক্ষেত্রে ওই যে আমার লেখালেখিতে টাইম যাচ্ছে না, বা হয়তো ওই যে প্রজেক্টর স্ক্রিন শেয়ার করা অনেকে বুঝতে পারে পারে না, এগুলাতে না, যার সামনে যে ডিভাইস ওইখানে সে ডিরেক্টলি দেখতে পারতেছে। কারো ডিরেক্টলি যদি দেখতে পাচ্ছি স্ক্রিনশট নেওয়ার এক্স্যাক্টলি। প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে, বা এরপরে পিডিএফ তো পেয়ে যাবে, ভিডিও রেকর্ডও থাকছে। সো আমার মনে হয় এটা মোর কনভেনিয়েন্ট অ্যাকচুয়ালি, স্পেশালি আইসিটির মতো কোর্সের জন্য। আচ্ছা, তো অর্ক আমরা যদি এরপর একটু সামনের দিকে যাই, এখন হচ্ছে আমরা তোমার কাছে চলে আসবো একদম কমপ্লিটলি, তোমার একটা ডেমো ক্লাস আমরা দেখবো, যে ওদেরকে তুমি সামনে যেহেতু তুমি ক্লাস নিবে ওদের, সো একটু যদি ধারণা দিয়ে দাও আইসিটি টুকটাক টপিকের ব্যাপারে। আমি তাহলে ওর ওকে, স্ক্রিন শেয়ার অফ করছি, তুমি স্ক্রিন আচ্ছা শেয়ার তাহলে করো। আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, আচ্ছা এখন আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, আজকে দেখো আমরা খুবই একটা বেসিক জিনিস, মানে অন্তত তোমরা যারা ফার্স্ট ইয়ারে আসো বা তোমরা যারা সেকেন্ড ইয়ারে আসো সবাই কিন্তু একটা টপিকের সাথে মোটামুটি পরিচিত, যে আমাদের থার্ড চ্যাপ্টারে সেখানে আমরা বেসিক্যালি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। এটা কিন্তু আমরা সবাই মোটামুটি একটু খেয়াল করে থাকার কথা। এবং সেখানে আমি যখন আমার ইন্টারমিডিয়েট
করছিলাম তখনও কিন্তু আমি এই সংখ্যা পদ্ধতি প্রথমে এই যে হঠাৎ করে বাইনারি বা এইসব জিনিসপাতিগুলো যখন হঠাৎ করে আমাদের চলে আসছিল তখন আমার কাছে জিনিস কেমন কেমন লাগতেছিল, বা অ্যাকচুয়ালি আমি ফ্রেন্ডের জিজ্ঞেস করতাম জিনিসটা কি অ্যাকচুয়ালি। সো বিষয়টা হলো যে একটু দেখি যে জিনিসটা অ্যাকচুয়ালি আমরা সহজভাবেই পড়তে পারি, তাহলে চলো আমরা একটু আজকে একটা কিছুক্ষণের জন্য খুবই কম সময়ের মধ্যে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় দেখার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আসো যদি আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, এখন আসো আমরা চলে যাব হলো একেবারে ছোট ক্লাসে, তার মানে আই মিন ক্লাস 1-2 তে। ক্লাস 1-2 তে আমাদের কি শেখানো হতো বলতো? 1 2 3 4 এই টাইপের জিনিসপাতি আমরা শিখছিলাম, তাই না? ক্লাস 1-2 তে কি কি আমরা লিখতাম বলতো? ওয়ান, ওয়ানের আগে আমরা জিরো থেকে গুণা শুরু করছিলাম। তো পুরো বেসিক একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করতেছি। মানে চিন্তা করছো, মানে এখন যদি কেউ দেখে যে আমরা 1-2 শিখতেছি, কি হবে? ধরো 0 1 2 3 4 5 6 7 8 9, রাইট? এখন তুমি চিন্তা করে দেখো, আমরা কিন্তু সবাই ধুমধাম এইভাবে লিখে যেতাম যে 7 8 9 10, বাট তোমার কি কারো মনে কি কোশ্চেন আসছে যে আমি এই যে 9, এই 9-এর পরে কেন আমি 10 ব্যবহার করতাম? কেন আমার এখানে যেমন আমি 8 আমার একটা ইউনিক সংখ্যা বা ইউনিক একটা জিনিস, 8-এর পরে 9 আসতেছে, বাট তারপরে আমার ধুম করে 10 চলে আসতেছে, কেন আমার আর কি ইউনিক কিছু নেই? আমি আবার 1 আছে, 2 আছে, 3 আছে, তাহলে এরকম অন্য কিছু আসলো না কেন? হোয়াই 10? আবার 10-এর পরে আবার দেখা গেল 11, আবার এরপরে 12, কেন এরকম ভাবে হচ্ছে? তার কারণ হলো আমরা যে জিনিসটা নিয়ে গুণি বা বলতে পারি আমাদের যে সংখ্যা পদ্ধতি, সেখানে বেসিক্যালি আমাদের এই 10টা ইউনিক ডিজিট আছে, এবং একটা নাম্বার বা বলতে পারি একটা সংখ্যা পদ্ধতিতে যে কয়টা ইউনিক ডিজিট আছে তাকে আমরা বলে থাকি হলো ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। তাহলে এই যে তোমরা নিশ্চয়ই আমাকে একটু চ্যাট বক্সে বলতে পারো যে আমাদের এই যে দশমিক সংখ্যা পদ্ধতি, মানে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলি, তার মধ্যে বা তার ভিত্তি কয়টা? এটা কেউ কি আমাকে চ্যাট বক্সে একটু বলতে পারবা? আমি চ্যাট বক্সে খেয়াল করতেছি, এই যে অনেকেই বলে ফেলছে, সবাই বলছে, আসলে অনেকরা সবাই বলছে মোটামুটি এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য থিং। তার মানে আমার যে সংখ্যা পদ্ধতি ইউজ করতেছি তার বেস বা তার ভিত্তি হলো কত? 10। সো এইটাকে আমরা বলি হলো আমাদের যে ব্যবহৃত, মানে বাচ্চাকাল থেকে যে আমাদের একটা সংখ্যা পদ্ধতি শেখানো হয়েছে সেটা হলো কি দশমিক সংখ্যা পদ্ধতি, রাইট? কারণ তার ভিত্তি হলো কত? তার ভিত্তি হলো 10। এই কারণে যে আমাদের যখন 0 থেকে 9, এই 10টা হলো সেখানে ইউনিক ডিজিট। এরপর থেকে আমি কি, এরপরে ধরো 1, 0 তো প্রথমে নেওয়ার কোনো মানে হয় না, এরপর আমি 1 নিচ্ছি, এরপর 1 এর পরে 0 1 2 3 4 এরকম করতে করতে 19 20, এই যে এইভাবে আমি এক এক করে বাড়াতে থাকি। জিনিসটা হলো বেসিক্যালি এরকম। এরপরে তো আমরা জানি যে আমাদের আবার কি 21 থেকে 30 এরকম ভাবে আমাদের জিনিসটা চলতে থাকবে, বাট আমাদের ইউনিক ডিজিট হলো কয়টা? আমাদের ইউনিক ডিজিট হলো 10টা। এইটা হলো কি আমাদের পুরা বাচ্চাকালের জ্ঞান বা বলতে পারি ক্লাস 1-এর জ্ঞান। বাট তুমি জানো যে আজকে এই চ্যাপ্টারটা আমরা কি শিখবো? আমরা শিখবো হলো আরেক রকমের সংখ্যা পদ্ধতি, যাকে আমরা বলি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি মানে কি জানো? তার ভিত্তি হলো 2, আর কিচ্ছু না। বাইনারি সংখ্যা পদ্ধতি মানে হলো তার ভিত্তি হলো কত? 2। তার ভিত্তি যদি 2 হয়, তার মানে কি এখানে বুঝতে পারতেছি না যে সেখানে শুধুমাত্র আমাদের 2টা ইউনিক ডিজিট আছে, যার মধ্যে একটা হলো 0 আর একটা হলো 1। এটা তো সবাই আমাদের বুঝতে পারার কথা। আমাদের যে দশমিক সংখ্যা পদ্ধতিতে সেখানে আমাদের ইউনিক ডিজিট অনেকগুলা আছে, মানে 10টা আছে 0 থেকে 9 পর্যন্ত। বাট আমাদের যে বাইনারি সংখ্যা পদ্ধতি সেখানে তো আমাদের ইউনিক ডিজিট তো আর 10টা না, সেখানে তো আমাদের ইউনিক ডিজিট হলো কয়টা? মাত্র 2টা। এই জন্যই তাকে আমরা বাইনারি বলি। বাই মানে 2, এরপর হলো সেখানে কি আমরা 2টা সংখ্যা ইউজ করতেছি, এই জন্য আমরা সেখানে বাইনারি বলি। তাহলে আসছো, এখন যদি আমরা লিখি 0 1, এই 2টা সংখ্যা আমার শেষ। তাহলে এখন তোমরা বলতে পারো এই যে 1, এখন 0 আর 1 আছে, আমি কি 2 লিখতে পারবো? তবে এইটুকু আমাকে একটু চ্যাট বক্সে বলো তো যে আমি কি এখানে 2 লিখতে পারবো? পারবো না, এক্স্যাক্টলি, কারণ 2 এই নাম্বার সিস্টেমে বা বাইনারি নাম্বার সিস্টেমে এক্সিস্টই করে না। তাহলে যে জিনিসটা এক্সিস্টই করে না তাকে আমি কিভাবে ব্যবহার করব? তাহলে তখন তোমার কোশ্চেন, ভাইয়া তার মানে কি আমি 2 লিখতে পারবো না? অবভিয়াসলি পারবো। সেটাকে আমরা লিখবো কিভাবে জানো? তখন আমি লিখবো যে 1 হলো কি আমার একটা মিনিংফুল ডিজিট, আমি লিখলাম 1, আর এরপর আমি 0 বসাই দিলাম। আর তো কিছু করা পসিবল না, তাই না? যেহেতু আমি 1 ঘরে, এক ঘরে আর কিছু করতে পারি না, সো আমি এরপরে কি 1 0 তো চলে গেলাম। তাহলে এখন তোমরা বলতে পারো আমাকে 1 0 এর পরের ঘরটা কি হবে? এক্স্যাক্টলি 1 1। এই যে বুঝতেই পারতেছি আমি কি 0 0 কে আমি এক ঘর কি ইনক্রিজ করেছি, সো আমাদের কি এখন কত আসছে? 1 আসছে, 1 1। ওকে, দ্যাটস এ গ্রেট থিং। এই তোমাদের কি ক্লাসে যথেষ্ট মানে মনোযোগও হয়ে গেছে? ওকে, দ্যাটস এ গ্রেট থিং। তাহলে এখন কি তোমরা দেখি কেউ বলতে পারো কিনা আমাকে 1 1 এর পরের সংখ্যাটা কি হবে? মানে আমাদের যেটা দশমিকের 4, সেটাকে আমি বাইনারিতে কত লিখতে পারি? এই যে আমি 1 2 তো লিখতে পারি না, কারণ 2 তো এক্সিস্টই করে না এই নাম্বার সিস্টেমে। তাহলে আমি কত লিখতে পারি? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ম্যাক্সিমাম দেখি কারেক্ট অ্যান্সার দিচ্ছি দোস্ত। তাহলে আমি করবো কি জানো? এখন দেখতেছি আমি যে 2 ঘরে বা 2 ঘরের মধ্যে থাকা অবস্থায় আমি আর কিছু করতে পারতেছি না। সো আমি তখন করবো কি 3 ঘরে যাব। সো আমি 1 লিখলাম,
এরপর 2টা আমি 0 বসাই দিলাম। তো সেইটাই হবে কি আমাদের 4, মানে আমাদের দশমিকে যে 4 না, সেটাকে আমি বাইনারিতে 100 লিখতে পারি। এখন তাহলে তোমাদের মধ্যে কোশ্চেন আসবে, আচ্ছা ভাইয়া এই যে 100 আপনি এইটাকে বাইনারিতে 4 বলতেছেন, বাট এইটা ভাইয়া দশমিকে 100 না, তাহলে আমি কেমনে বুঝবো যেটা দশমিক নাকি বাইনারি? ওকে, তার জন্য আমরা করি কি জানো, আমরা দশমিককে লিখি হলো এইভাবে, ধরো দশমিক আমি 4 লিখলাম, এরপর আমি এই জায়গায় ছোট্ট করে 10 লিখে দিই, তার মানে হলো আমাদের এইটা হলো দশমিক সংখ্যা পদ্ধতিতে 4। আর এরপরে আমি যখন বাইনারি লিখি তখন আমি লিখি হলো কি 100, এখন তখন আমরা এই জায়গায় লিখি হলো কত 2। তার মানে বুঝতেই পারতেছি যে এটা হলো আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে তোমরা একটু সবাই একটু সুন্দরভাবে আমাকে বলে ফেলো তো, 4-এর পরে যে 5, মানে আমাদের দশমিকে যেটা 5, সেটা আমাদের বাইনারিতে কত হতে পারে? ওকে, ভেরি গুড। আচ্ছা জোস তো। আচ্ছা দেখো, তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি 101, এই যে 1 করে আমি ইনক্রিজ করতেছি, দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তাহলে বুঝতেই পারতেছি এরপর আমাদের 6 কত হতে পারে, 6 হবে আমাদের 110, কারণ 1 করে বাড়তেছে, নাথিং এলস। এই যে দেখো তোমরা আইডিয়া সম্পর্কে পেলা, সেটা হলো আমাদের 2টা সংখ্যা পদ্ধতি, তার মধ্যে একটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি, একটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। অ্যাকচুয়ালি বাইনারি সংখ্যা পদ্ধতি কিচ্ছু না, জাস্ট হলো সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো কত 2, এই জন্য সেখানে 0 আর 1 এই 2টা ডিজিট আছে, নাথিং এলস। এবং তাহলে তোমরা বলতে পারো ভাইয়া বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা শিখি কেন, মাত্র 2টা ডিজিট দিয়ে আমাদের কি লাভ? এটাকে আমরা কম্পিউটারের ক্ষেত্রে ইউজ করি। তোমরা তো জানো মোটামুটি যে কম্পিউটার 0 আর 1 ছাড়া আর কিচ্ছু বুঝে না, বাট আমরা আমাদের রেগুলার ক্লাসে তখন এটাও জানবো সে কেন 0 আর 1 ছাড়া কিচ্ছু বুঝে না। বাট আপাতত আমরা জেনে রাখি সে 0 আর 1 ছাড়া কিচ্ছু বুঝে না, সো তাকে সবগুলা সংখ্যা চিনানোর জন্য আমরা বাইনারি সংখ্যাটা ইউজ করি। এখন তোমাদের জন্য একটা চমকপ্রদ জিনিস দেখাবো, সেটা হলো আমাদের এই যে দশমিক সংখ্যা পদ্ধতিতে যদি আমি লিখি হলো 0 1 2 3 4 5 6 7 8, আমাদের বাইনারিতে কত হবে আমি লিখতে পারি, সেটা জাস্ট নট আওয়ার কনসার্ন, কিছুক্ষণ আগে আমরা করে আসলাম, সো এইখানে আমি আর সেটা করতে যাচ্ছি না। তাহলে আসো তোমাদের একটা চমৎকার বিষয় দেখাবো, জানো আমাদের শুধুমাত্র দশমিক আর বাইনারি না, আমাদের আরো কিছু নাম্বার সিস্টেম আছে। যেমন আমাদের আরেকটা নাম্বার সিস্টেম, তাকে আমরা বলি হলো অক্টাল নাম্বার সিস্টেম। এবং অক্টাল এই কথাটা শোনার পরই নিশ্চয়ই মনে আসতেছে যে ভাইয়া তাহলে কি আমাদের জিনিসটা হলো এরকম না যে অক্টাল মানে কি 8 না? এক্স্যাক্টলি, অক্টাল মানে হলো 8। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের এই যে অক্টাল নাম্বার সিস্টেমে আমাদের বেজ হলো কত হবে 8। বিষয়টা কি বুঝতে পারতেছি আমরা? এবং তেমনি আমাদের আরেকটা নাম্বার সিস্টেম আছে, সেটাকে আমরা বলে থাকি হলো হেক্সাডেসিমাল। এক্স্যাক্টলি, তাহলে হেক্সা মানে কি জানো? হেক্সা মানে হলো 6 আর ডেসিমাল মানে হলো 10, তার মানে হেক্সাডেসিমাল মানে হলো 16, মানে 16। তার মানে এই নাম্বার সিস্টেমের বেজ হলো 16। তার মানে বুঝতেই পারতেছো সেখানে আমাদের 16টা ইউনিক ডিজিট থাকবে, অক্টালে আমাদের 8টা ইউনিক ডিজিট থাকবে, বাইনারিতে আমাদের 2টা ইউনিক ডিজিট থাকবে, আর দশমিকে তো বুঝতেই পারতেছি বাচ্চাকাল থেকে শিখে আসছি সেখানে আমাদের 10টা ইউনিক ডিজিট থাকবে। দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তাহলে এটা মোটেও ডিফিকাল্ট কিছু না। ঠিক আছে, তাহলে আসো আমরা অক্টাল নাম্বারগুলো যদি একটু দেখা শুরু করি। আসো আমরা শুরু করতেছি। তার মানে অক্টাল যেহেতু 8টা ইউনিক ডিজিট, তার মানে এখানে 0 থেকে 7 পর্যন্ত থাকবে, রাইট? তাহলে আসো আমরা শুরু করতেছি 0 1 2 3 4 5 6 7। আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো, আমি কি 7 এর পরে কি আমি 8 লিখতে পারবো অক্টালে? পারবো না, এক্স্যাক্টলি, কারণ এই যে অক্টাল নাম্বার সিস্টেমটা তার বেজ হলো 8, তার মানে সেখানে 0 থেকে 7 পর্যন্ত এক্সিস্ট করে, 8 তো এক্সিস্টই করে না। তাহলে তখন আমি কি করব কি করব কি করব? তাহলে তখন আমি কি ইউজ করব? প্রথম মিনিংফুল ডিজিটটা মানে 1 ইউজ করব, দেন 0 ইউজ করব। দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তাহলে বিষয়টাকে আমরা বুঝতে পারতেছি। এই বলো তো তোমরা কি বুঝতেছো বিষয়টা? ইন্টারেস্টিং না? আচ্ছা জোস। দেন আসো এই হেক্সাডেসিমালের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, হেক্সাডেসিমালের ক্ষেত্রে যদি আমি একটু লেখা শুরু করি, আসো আমি লিখতেছি 0 1 2 3 4 5 6 7 8। আচ্ছা খুব ভালো কথা। তার মানে হেক্সাডেসিমালে আমাদের অবভিয়াসলি আমাদের কয়টা থাকবে? 16টা ইউনিক ডিজিট থাকতে হবে। তাহলে দেখি ইউনিক ডিজিটগুলো কিরকম, আমাদের কিন্তু এখনো শেষ হয়নি। তাহলে আসো এই ধরো দশমিকে এর আগের পেজে আমরা কত পর্যন্ত দেখেছিলাম? এর আগের পেজে আমরা 8 পর্যন্ত দেখেছিলাম, তাই না? তাহলে এখানে আসো আমি দশমিকে যদি এখন লিখি 9 10 11 12 13 14 15 16 17, দ্যাট কাইন্ড অফ থিং। বাইনারি আমরা বের করতে পারবো, আমরা বাইনারি নিয়ে আমাদের প্রবলেম নেই।
আমাদের অক্টাল, অক্টাল আমি বুঝতে পারতেছি যে এর আগেরটা যেহেতু আমাদের 10 ছিল 10 ছিল, তাহলে এটা 11 হবে, এইভাবে আমাদের চলতে থাকবে। আমরা হেক্সাডেসিমাল নিয়ে একটু চিন্তা করি। যেমন এর আগের পেজে আমরা কত পর্যন্ত দেখেছিলাম বলতো? এর আগের পেজে আমরা দেখেছিলাম হলো 0 থেকে 8 পর্যন্ত, বাট আমাদের হেক্সাডেসিমালে সেখানে আমাদের 16টা ইউনিক ডিজিট থাকবে। মানে আমরা এর আগে 8টা ইউনিক ডিজিট দেখেছি, এই যে এরপরে আমাদের কত থাকবে? 9 থাকবে। বাট মজার বিষয় হলো অনেকে এখন বলে ফেলতে পারবা, ভাইয়া তার মানে 0 থেকে কি 15 পর্যন্ত হবে না? এই জায়গাটাই হলো ক্লাইম্যাক্স। সেখানে আমাদের 0 থেকে 9 পর্যন্ত থাকতেছে, তার মানে 10টা ইউনিক ডিজিট হলো। এখন যদি আমি আবার 10 ইউজ করি, 11 ইউজ করি, তাহলে তো হলো না, তাহলে তো আমি আগের গুলোকে ইউজ করতেছি আবার, তাই না? সো আমি সেই জায়গায় এ বি সি ডি ই এফ এইগুলো আমি ইউনিক ডিজিটগুলো আমি ইউজ করি। তাহলে দেখো তো 9 এর পরেরটা আমাদের কি হবে? এ। তার মানে আমাদের যেটা দশমিকে 10 সেটা আমাদের হেক্সাডেসিমালে এ, এর পরেরটা আমাদের কত হবে? বি, এর পরেরটা সি, এর পরেরটা ডি, এর পরেরটা ই, এবং এর পরেরটা কত হবে? এফ হবে। ডান। তাহলে দেখো আমি কি 16টা ইউনিক ডিজিট পেলাম? দেখো একটু আগের স্লাইডটায়, এর আগের স্লাইডটা আমরা কি দেখেছিলাম বলতো? এর আগের স্লাইডে আমরা 0 থেকে 8, এখানে আমাদের কি 9টা ইউনিক ডিজিট, আর এই জায়গায় কি আমি আরো 7টা ইউনিক ডিজিট দেখলাম, যার কারণে আমি টোটালে 16টা ইউনিক ডিজিট পেয়ে গেলাম। তাহলে তোমরা কি এখন আমাকে সবাই বলতে পারো যে আমি ই লিখলাম, এফ লিখলাম, এরপরে আমি কি লিখবো? এর পরের ঘরটা আমাদের কি হবে? এটা কি কেউ বলতে পারো? এক্স্যাক্টলি, তোমরা তো জোশ দেখা যায়। আচ্ছা, এরপরে আমি এক্স্যাক্টলি যেটা আমাদের ইউনিক ডিজিট গুলো শেষ, সো এবার আমি আবার প্রথম থেকে শুরু করবো। এখন আমি লিখবো কি 10, এক্স্যাক্টলি। তারপরটা কত আসবে? 11। এরকম ভাবে চলতে চলতে আমাদের কি আসবে? 1A, 1B, 1C, 1D, 1E, 1F, তারপর আবার কত আসবে? 20 আসবে। সো অ্যাকচুয়ালি এইভাবে আমাদের নাম্বার সিস্টেমগুলো কাজ করে। এখন এই জিনিসটা বুঝলে একটা সুবিধা কি জানো? এখন ধরো তোমার ভালো লাগতেছে না, তোমার ইচ্ছা হচ্ছে যে ভাই আমি নিজের নামে একটা নাম্বার সিস্টেম বের করব, যেখানে হয়তো আমি 5টা বেজ রাখবো, মানে সেটার বেজ হবে 5। তাহলে বেজ হবে 5 মানে কি 0 থেকে 4, মানে এরকম করা কি পসিবল? অবভিয়াসলি পসিবল। এই যে অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো তো কোনো না কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করছেন। তোমার যদি ইচ্ছা করে, ধরো আমার ইচ্ছা করতেছে আমি এমন একটা নাম্বার সিস্টেম বানাবো, সেখানে হলো কি আমাদের ডিজিট থাকবে বা বেস থাকবে হলো 5, তার মানে সেখানে ইউজ হবে 0 থেকে 4 পর্যন্ত। এটা করা পসিবল? অবভিয়াসলি পসিবল। তার মানে এই যে ধারণাটা যে এখন আমি নাম্বার সিস্টেমটা মুখস্থ করতেছি না, এই কনভার্সন গুলো মুখস্থ করতেছি না, আমি জিনিসটা বুঝলাম অ্যাকচুয়ালি আমার নাম্বার সিস্টেমটা কি বেসিক্যালি, রাইট? তাহলে এখন যদি সাপোজ আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো, যে এর আগের স্লাইডে যদি আমরা দেখি, যে আমরা দেখেছিলাম যে আমাদের 5 এর বাইনারি কত? 101, 6 এর বাইনারি কত? 110, 7 এর বাইনারি কত হবে? তার মানে আমরা বুঝতেই পারতেছি 7 এর বাইনারি আমাদের হবে 111। বাট এখন যদি আমি তোমার কাছে জিজ্ঞেস করি ধুম করে, এই তোমরা কি আমাকে বলতে পারো 100 এর বাইনারি কত? তখন তুমি বলবা ভাইয়া তার মানে কি আমি 0 থেকে 100 পর্যন্ত করে করে দেখবো, না আমাদের কোনো সিস্টেম আছে কনভার্সনের? অবভিয়াসলি আমাদের কনভার্সন করার জন্য কিছু সিস্টেম আছে। তাহলে চলো আমরা সেই সিস্টেমগুলো সম্পর্কে একটু পরিচিত হই। আজকে খুবই সামান্য একটা সিস্টেম তোমাদের দেখাবো, সেটা হলো আমরা যে কোনো একটা সংখ্যা পদ্ধতির মধ্যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে আমি সেটাকে বাইনারিতে কনভার্সন করার বা বলতে পারো অক্টালে কনভার্সন করার, এই দুইটা পদ্ধতি তোমাদেরকে আজকের ক্লাসে আমরা দেখাবো। তাহলে আসো, এই যে ধরো আমি ডেসিমাল, ধরো 100 না, একটু কমাই দিলাম, ধরো তোমাদের আমি বলতেছি এই যে 99, 99, এইটাকে বাইনারিতে কনভার্ট করে দাও। তখন কি আমরা মোটামুটি কি সবাই একটু টেনশনে পড়ে গেছে, ভাইয়া তার মানে কি আমাকে 0 থেকে 99 পর্যন্ত করে থাকতে হবে? না, অবভিয়াসলি না। তার জন্য সিস্টেমটা কি জানো? এই সংখ্যাটাকে আমি বেস দিয়ে ভাগ করব। এখন তোমরা কি আমাকে বলতে পারো বাইনারি সংখ্যা পদ্ধতি তার ভিত্তি কত বা তার বেস কত? এটা একটু আমাকে বলো তো। এক্স্যাক্টলি 2। আমরা ক্লাসের শুরুতেই এটা আমরা পড়ছি যে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হলো কত? 2। তাহলে এখন আসো আমি 99কে 2 দিয়ে ভাগ করব। বলতে পারো 99কে যদি আমি 2 দিয়ে ভাগ করি আমার ভাগফল কত আসবে? আমার ভাগফল আসবে হলো কত বলো তো? 49। আর আমাদের ভাগশেষ আসবে হলো 1। তাহলে আমি ভাগফলটাকে লিখবো এবং ভাগশেষটাকে সাইড দিকে লিখবো। এই দেখো আমি ভাগফলটাকে লিখলাম এবং আমি ভাগশেষটাকে সাইডে লিখতেছি। দ্যাট ইজ দ্য থিং। এইটুকু ইজি, এইটুকু বুঝতে আমাদের কারো কোনো প্রবলেম নাই। যেহেতু আমি বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছি, তাহলে আমি বাইনারির বেস 2 সেটা দিয়ে আমি 99 সেটাকে আমি ভাগ করতে চাচ্ছি। তাহলে আমি দেখলাম আমাদের ভাগফল আসে হলো 49 এবং আমাদের ভাগশেষ আসে হলো 1। দ্যাট ইজ এ ভেরি গুড থিং। এখন কথা হলো কি জানো, এর পরবর্তী স্টেপ হলো যে এইটাকে আমি আবার আমি কি করব, যে আমার ভিত্তি দিয়ে ভাগ করব। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে ভাজ্য আছে না, এই যে 49 বা যেটা আসবে আমাদের, সেটা 0 না হয়। আসো একটু করে দেখি। সাপোজ এটাকে যদি আমি আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে কত আসে জানো?
49, তার মানে কত আসতে পারে বলো তো? 24 আসবে। আমাদের স্টিল আমাদের ভাগশেষ কত জানো? আমাদের ভাগশেষ হলো 1। তাহলে আমি কি বলছি, যতক্ষণ পর্যন্ত আমাদের এটা শূন্য না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাগ করে যাব। তাহলে আসো আমি আবার 2 দিয়ে ভাগ করি, কত আসবে বুঝতেই পারতেছি, অ্যান্সার আসবে হলো 12। বাট আমাদের এই জায়গায় কোনো ভাগশেষ থাকতেছে না, থাকতেছে জিরো, জিরো একটা সংখ্যা, সো আমি এই জায়গায় বসাই দিলাম কত, 0। দেন আসো আমি যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে, 6 দুগুণে 12, সো স্টিল আমাদের ভাগশেষ কত, 0, এখানে কোনো ভাগশেষ আসে নাই। সো আমি আসো আবার 2 দিয়ে ভাগ করি, কত আসবে আমাদের, 3 দুগুণে 6, ঠিক আছে, আমাদের কোনো ভাগশেষ নেই, দ্যাটস গ্রেট। দেন আসো আমি আবার কি করি, আমি 2 দিয়ে ভাগ করি, 2 একটি 2, খুবই ভালো কথা। সো আমাদের এই জায়গায় দেখো আমাদের একটা ভাগশেষ আছে, ভাগশেষ কত, 1, রাইট। এই যে বিষয়গুলো আমরা বুঝতে পারতেছি, কারণ 2 এককে 2, আমাদের ভাগশেষ আছে কত, 1। দেন আসো আমি যদি আবার 2 দিয়ে ভাগ করি না, তাহলে অ্যান্সার কত আসে জানো? এই যে এখন দেখো 2কে যদি আমি 1কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, আমাদের ভাগফল আসে হলো 0, ভাগশেষ আসে হলো 1। বইলো না এই জায়গায় কারো কনফিউশন? কারণ এটা হলো পুরো বাচ্চাকালের পড়া। যদি আমি কি করি, 1কে যদি 2 দিয়ে ভাগ করি, ভাগ যায় না, সো আমাদের ভাগফল হয় 0 এবং আমাদের ভাগশেষ হয় হলো 1, রাইট। তাহলে এতটুকু যে আমি করলাম, এতটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? আমাকে একটু বলো তো চ্যাট বক্সে। আচ্ছা, এতটুকু বুঝতে কারো প্রবলেম নাই, দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি। তাহলে আসো এখন তোমাদের যে জিনিসটা দেখাবো, এখন আমরা করি কি জানো? দেখো তো আমি কি বলি, এরপরের লাইনটা আমরা কি করি, দাঁড়াও দেখাই তোমাদের। ওকে, এরপরে হলো আমরা যে ভাগশেষগুলো বের করছি না, এই যে আমি ভাগশেষগুলো বের করছি না, এই ভাগশেষগুলোকে আমরা নিচের দিক থেকে উপরের দিকে কাউন্ট করি। দাঁড়াও দেখাই তোমাদের কিভাবে আমরা করব, অন্য একটা কালার নেই। এই যে আমাদের নিচ থেকে যদি আমি উপরের দিকে যাই, তাহলে বেসিক্যালি জিনিসটা কিরকম আসে বলো তো, 1 1 1 1 0 0 0 0 0 0 1 1 1 1। এবং এইটাকে আমি বলতে পারি কি জানো, এইটাকে আমি বলতে পারি যে আমাদের 99 যে সংখ্যাটা আছে না আমাদের, তার হলো কি বাইনারি কনভার্সন। তাহলে বলো তো বিষয়টা কি খুবই ইজি না? সবাই কি বিষয়টা বুঝতে পারলাম? আচ্ছা, দ্যাটস এ গ্রেট থিং। আচ্ছা তোমাদের একটা চমৎকার বিষয় দেখাই, আমি আরেকটা জিনিস দেখাবো, এরকম আরেকটা সিমিলার ম্যাথ তোমাদের করাবো, করে একটা চমৎকার বিষয় তোমাদের দেখাবো। সেটা কি জানো, আমি তোমাদের বললাম যে বাইনারিতে আমি রূপান্তরের একটা পদ্ধতি, যে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার একটা পদ্ধতি। এখন তোমরা একজন জিজ্ঞেস করছে ভাইয়া নিচের দিক থেকে কেন আমি কাউন্ট করি, তাই না? আমি তো উপরের দিক থেকে কাউন্ট করতে পারতাম। এটার কারণ কি জানো? যে নিচের দিক থেকে কাউন্ট করার কারণটা হলো, নিচেরটাকে আমরা বলি হলো এমএসবি। দ্বারা আমি লিখি, নিচের থেকে আমরা বলি হলো এমএসবি, আর উপরের থেকে আমরা বলি হলো এলএসবি। এটার মানে হলো অ্যাকচুয়ালি কিচ্ছু না। এমএসবি মানে হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা। আর এলএসবি মানে হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটার মানে হলো সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা। কারণ বিষয়টা কি জানো, বিষয়টা হলো এরকম, ধরো সাপোজ আমি লিখছি হলো 1001। এখন তুমি চিন্তা করে দেখো, আমি যদি এই 1কে চেঞ্জ করে দিয়ে যদি আমি 1002 লিখি, আমার কিন্তু দুইটার মধ্যে খুব একটা চেঞ্জ নাই। বাট আমি যদি এইখানে এই 1টাকে চেঞ্জ করে যদি আমি 2 লিখি, তাহলে 2001, তখন কিন্তু বিশাল একটা চেঞ্জ চলে আসে। এই জন্য আমার নিচেরটাকে বলি হলো এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপরেরটাকে আমরা বলি হলো এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। এবং এই জন্য আমাদের নিচের দিক থেকে উপরের দিকে আমরা এটাকে কি বসাই ফেলি, দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। এখন আরেকটা বিষয় আমি একটু দেখাবো, সেটা হলো আরেকটা চমৎকার বিষয়, সেটা যদি তোমাদের একটু দেখাই। এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় না দেখানো লাগবে, কারণ অনেক একটা বেসিক আইডিয়াই পেয়ে গেছো তোমরা। এখন ধরো আমি তোমাকে কি করলাম, ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর শিখালাম। বাট এখন যদি আমি তোমাকে বলি যে তুমি ডেসিমাল আছে, এটা দেখো 99, এখানে 10 থাকা মানেই জিনিসটা হলো ডেসিমাল। ডেসিমাল থেকে তুমি আমাকে অক্টালে রূপান্তর করে দাও, বলো তো আমরা কি জিনিসটা পারবো? জিনিসটা বেসিক্যালি কিচ্ছু না, জাস্ট আমি 2 দিয়ে ভাগ করছি না, এখন আমি অক্টালের বেস মানে এখন আমি 8 দিয়ে ভাগ করব, দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। বলতো বিষয়টা খুবই ইন্টারেস্টিং হবে না আমাদের জন্য? তাহলে আসলে যদি তোমাদের একটু করানোর একটা চেষ্টা করি, 99কে অনেকে তোমরা মনে হয় আমার সাথে করাও শুরু করে ফেলছো। আসো এইটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, কত হতে পারে বলতে পারো তোমরা আমাকে? আমরা বলতে পারি 12 হতে পারে, কারণ 8 12 হলো 96। সো আমাদের কি স্টিল আমাদের 3 ভাগশেষ থাকবে। ভেরি গুড, অনেকে দেখি চ্যাট বক্সে করতেছো, ওকে দ্যাটস গুড অ্যাকচুয়ালি। সো এখন যদি আমি আবার কি করি, 8কে নিয়ে নেই, তাহলে কত হতে পারে, 8 8, আমাদের এখানে কত থাকতেছে, 4 থাকতেছে। ওকে দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি। দেন এখন একটু তুমি চিন্তা করে দেখো, আমি যদি আবার এই জায়গায় 8 নিয়ে নেই, আমার এই জায়গায় ভাগফল কিন্তু 0, বাট ভাগশেষ হলো 1।
তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে বুঝতেই পারতেছি। আমি যদি এখন নিচের দিক থেকে উপরের দিকে কাউন্ট করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে বলতো, 143। তাহলে আমাদের যেটা দশমিকে 99 সেটাই হলো আমাদের অক্টালে কত হয়ে যায়, 143 হয়ে যায়। তাহলে এখন আমি লিখতে হবে এইভাবে, দেখো তো 10 ইকুয়াল, এটাকে আমি কত লিখবো, অক্টাল, কারণ এটা হলো আমাদের অক্টাল নাম্বার। সো এই জায়গায় আমাদের বেসটাকে লিখে দিতে হবে। আমি এখন বলছিলাম তোমাদের ক্লাসের শুরুতে যে একটা চমৎকার চমৎকার বিষয় তোমাদের দেখাবো আমি, সেটা হলো তোমাদের যাদের কাছে, দাঁড়াও একটু ওয়েট করো, আমি একটু স্ক্রিন আরেকটা দিই। আচ্ছা, ধরো আমি একটা ক্যালকুলেটর শেয়ার করছি তোমাদের সাথে, মানে তোমাদের একটা চমৎকার বিষয় দেখাবো বলছিলাম যে অ্যাকচুয়ালি আমরা যে কাজগুলো করছি না, এটা বেসিক্যালি আমরা ক্যালকুলেটরের মাধ্যমেও করতে পারি, মানে ক্যালকুলেটরের মাধ্যমে কিছু অ্যানালাইসিস আমরা করতে পারি। যেমন আমাদের প্রথমে যে আমাদের বাইনারি সংখ্যাটা কত ছিল বলতো, আমাদের 99 ছিল। সো এখন আমি এই পদ্ধতিটা সবাই একটু দেখে রাখতে পারো। ধর আমি ক্যালকুলেটরটা অন করলাম, এই ক্যালকুলেটর মনে অনেকের কাছে আসেও, তাই না? ধর আমি অন করলাম, অন করার পরে আমি মেনুতে গেলাম বা সেটআপে গেলাম। সেখানে যাওয়ার পরে দেখো আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশনের মধ্যে থেকে আমি কোন অপশনটা ক্লিক করবো জানো? সেখান থেকে বেসিক্যালি বলতে পারো আমাদের যে একটা অপশন আছে সেটা হলো বেজ এন। দেখো এই অপশনটা যে কোনো ক্যালকুলেটরেই তুমি পাবা, সেটা তোমার 991 এমএস হোক, ইএস হোক, তারপরে হলো তোমার কি ইএস প্লাস হোক, যে কোনোটাই হোক তুমি সেটা পেয়ে যাবা। তো এখন আসলে বেজ এন আমি ক্লিক করলাম, করার পরে এখন আসলে আমি ডেসিমাল ভ্যালুটা বসাই। ডেসিমাল ভ্যালু কত ছিল, 99। ভেরি গুড। এখন আসলে 99 দেওয়ার পরে আমি এটা ইকুয়াল দিলাম, তার মানে আমাদের ডেসিমাল ভ্যালু হলো কত, 99। এখন দেখো, তোমরা দেখো এই জায়গায় আমাদের ছোট্ট করে লেখা আছে, দাঁড়া আমি একটু পয়েন্টারটা নেই। এই জায়গায় দেখো আমাদের ছোট্ট করে লেখা আছে ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, বিআইএন মানে বাইনারি, ওসিটি মানে অক্টাল। এগুলো কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারতেছি, তাই না? তাহলে এখন দেখো আমি যদি এখন কিসে ক্লিক করি, বাইনারিতে ক্লিক করি, এই দেখো আমাদের বাইনারি মানটা চলে আসে। আমাদের বাইনারি মানটা কত ছিল, 11000011। দেখছো আমাদের অ্যান্সার কিন্তু মিলতেছে। সো ইয়েস, উই আর কারেক্ট। তারপরে দেখো আমি যদি এখন আবার অক্টালে ক্লিক করি, আমাদের অক্টালের অ্যান্সার আসছিল কিছুক্ষণ আগে 143, আমরা এখন ক্যালকুলেটর অ্যান্সার পাচ্ছি হলো কত, 143। সো আমাদের অ্যান্সারটা ঠিক আছে। তাহলে আসলে ক্যালকুলেটর জিনিসটা কিভাবে করতে পারে আমি যদি একটু রিক্যাপ করে দেখাই দিই, যদি আমরা রেগুলার ক্লাসে এগুলোই দেখবো, ওকে, সেটা নিয়ে প্রবলেম নেই। সো আমার ক্যালকুলেটর ধরো অন আছে, ধরো আমার ক্যালকুলেটর অন আছে, দেন আমি মেনুতে গেলাম, মেনুতে গেলাম, যাওয়ার পরে এখন আমি সেই জায়গার মধ্যে বেজেনকে ক্লিক করব। করার পরে ধরো আমি ডেসিমাল ভ্যালু দিলাম বা যে কোনো ভ্যালুই দিলাম। দেওয়ার পরে আমি যদি বিভিন্ন আমাদের যে নাম্বার সিস্টেমগুলো আছে সেগুলো যদি আমি ক্লিক করি, ধরো বাইনারিতে ক্লিক করলে আমার অ্যান্সার আসতেছে কত, 11000011। আমি অক্টালে ক্লিক করলে আমার অ্যান্সার আসতেছে 143। সব বিষয়গুলো আমরা বুঝতে পারতেছি। এবং এটার হেক্সাডেসিমাল তো আমরা করিনি, বাট বুঝতেই পারতেছো তুমি যদি 16 দিয়ে ভাগ করতে থাকো তুমি হেক্সাডেসিমালটাও বের করে ফেলতে পারবা, এবং আমাদের হেক্সাডেসিমাল ভ্যালুটা আসবে হলো 63। এই দেখো আমরা অ্যান্সারগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে তোমরা বলো তো, এই যে বিষয়গুলো আমি তোমাদের দেখালাম বা অ্যাকচুয়ালি তোমরা দেখলে এতক্ষণ, এগুলো তোমরা অনেকে আগে থেকে জানতাম, মানে তোমরা যারা বিশেষ করে সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে একটু একটু পড়াশোনা করছো, এই বিষয়গুলো কিন্তু তোমরা মোটামুটি জানো। বাট তোমরা বলো তো যে এখন যে আমরা জিনিসগুলো দেখলাম, এখন কি আমাদের সবার কাছে বিষয়গুলো কি পুরোপুরি ক্লিয়ার আছে না? আমাকে একটু বলো তো। ওকে, দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। ওকে, থ্যাংক ইউ, জোস। ওকে, তাহলে দেখো আজকের ক্লাসে মানে আমরা যে জিনিসটা রাখছিলাম সেটা হলো কি, তোমাদের জন্য এতটুকু জাস্ট দেখাইছি। এরপরে হয়তো আমাদের রেগুলার ক্লাসগুলোতে সেখানে আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে কনভার্ট করা, অন্যান্য সংখ্যা পদ্ধতির নিজেদের মধ্যে কনভার্সন করা, আর এরপরে আমাদের অন্যান্য চ্যাপ্টারের দোজ বিষয়গুলোতে আসি, সেই জায়গাটায় আমরা কি যে ঘাটাঘাটি করবো ইনশাল্লাহ। সো আমার পক্ষ থেকে যে আজকে একটা ছোট্ট একটা ক্লাস ছিল, সেটা হলো কি যে আমরা দেখবো যে আমাদের রেগুলার ক্লাসগুলো কিরকম হতে পারে, যে অ্যাকচুয়ালি আমাদের স্ক্রিন শেয়ারিং এর মধ্যে ক্লাসটা কতটুকু ইফেক্টিভ হতে পারে, সেটুকু আমার পক্ষ থেকে দেখানো হয়েছিল। সো আই থিঙ্ক থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, সো এখানে তোমাদের যে টোটাল ক্লাসের ব্যাপারে অনেকে জানতে চাচ্ছিলে। এই ফুল কোর্সে তোমাদের ক্লাস থাকবে টোটাল 25টা। আর যারা আমাদের সাথে অন্যান্য প্রোগ্রামে যুক্ত আছো তারা তো জানোই যে আগের দিন যে ক্লাসটা হয় পরের দিন সেটার উপরেই কিন্তু ডেইলি লাইভ এক্সামটা হয়। সো 25টা ক্লাসের সাথে কিন্তু 25টা লাইভ এক্সাম, পাশাপাশি 25টা প্র্যাকটিস এক্সামও থাকছে। আর উইকলি লাইভ এক্সাম থাকবে হচ্ছে টোটাল 24 সেট। আর ওভারঅল পর্ব মূল্যায়নের উপর, মানে পুরো যে তুমি আইসিটি কোর্সটা করলা সেটার উপর মূল্যায়ন পরীক্ষা হবে 2 সেট। আর সপ্তাহে ক্লাস হবে অ্যাকচুয়ালি 2 দিন, শুক্রবার আর শনিবার। এই ক্ষেত্রে ব্যাচ টাইম থাকবে হচ্ছে শুধুমাত্র একটাই, সকাল 10টার সময়। সো শুক্র শনি এই 2 দিন আইসিটি ক্লাস থাকবে এবং 10টার সময় সেটা হবে। এই কোর্সটা শুরু হচ্ছে 19 মার্চ থেকে আর শেষ হবে হচ্ছে 22 জুনে।
তো যারা আর কি জানতে চাচ্ছিলে যে তুমি এইচএসসি 2021 ব্যাচ, অর্থাৎ এই বছরই তুমি এইচএসসি পরীক্ষা দিবে, তুমি কি কোর্সটা করতে পারবা নাকি? অবশ্যই আমাদের দিক থেকে তো ওয়েলকাম। বাট ওই যে তোমার যদি এইচএসসি পরীক্ষার আগে পরে যদি ওভাবে মিলে যায় তাহলে তুমি করতে পারো। যে যদি এইচএসসি পরীক্ষা 22 জুনের পরে হয়, যেহেতু সপ্তাহে মাত্র 2 দিনই ক্লাস, মোটামুটি রিল্যাক্সিং ওয়েতেই করতে পারবা। এমন না যে এখন এই আইসিটি কোর্সটা করলে অনেক বেশি প্রেসার পড়ে যাবে, সেটাও না। যেহেতু দু একজন কোয়েশ্চেন করেছো তাই স্পেসিফিক্যালি বলে দিলাম। আর কোর্স ফিটা এককালীন এটা হচ্ছে 3,000 টাকা। অর্থাৎ এই যে এক্সাম বলো ক্লাস বলো সব মিলে আমরা যা কিছু দেখছি, যার মাধ্যমে আমাদের ইন্টারের ফুল আইসিটি বইটাই কভার হয়ে যাবে, সেটার ফিটা হচ্ছে আমাদের এখানে 3,000 টাকা। সো এবার যদি আমরা একটু রুটিনটা খেয়াল করি, যে এখানে রুটিনের বাকি ডিটেলস তো দেওয়াই আছে। রুটিন দেখার নিয়ম আগের মতোই। তুমি তোমার মোবাইল হোক বা ডেস্কটপ ল্যাপটপ যাই হোক না কেন, সেখান থেকে উদ্ভাস.com-এ চলে যাও। উদ্ভাস.com-এ চলে যাওয়ার পর এই যে এখানে প্রোগ্রাম সমূহ রুটিন, এই অংশটায় চলে আসবা। প্রোগ্রাম সমূহ রুটিনে ক্লিক করার পরে একটু নিচে থেকে আমরা খুঁজে নিব এই যে এইচএসসি আইসিটি ফুল কোর্স 2021 সম্পূর্ণ নতুন ব্যাচ। ক্লাস শুরু হচ্ছে 19 মার্চ, প্রথম ও দ্বিতীয় বর্ষ যারা তাদের জন্য। এবং আমরা যদি এখানে সম্পূর্ণ নতুন ব্যাচের রুটিন ডাউনলোড করতে ক্লিক করি, তাহলে এই যে রুটিনটা আবার দেখতে পারবো। তো দেখো এখানে কিন্তু পুরা লেকচার যে 25টা একদম ভাগ করা, যে লেকচার 1-এ কি হচ্ছে, তারপর 2-তে কি হচ্ছে, সবগুলো কিন্তু একদম ভাগ করা। এন্ড এই যে ভাগটা, সেটা কিন্তু এই যে আমাদের যে সিলেবাসটা দেওয়া বা রুটিনটা যে দেওয়া, সেটা নিচে দিয়ে কিন্তু একদম ডিটেলসে দেওয়া, যে লেকচার 1-এ কি পড়ানো হচ্ছে, তারপর লেকচার 2-তে 3-তে এভাবে পুরোটা চ্যাপ্টার, সবগুলো চ্যাপ্টারই কিন্তু শেষ করা হচ্ছে। আচ্ছা, একটু অর্কর কাছে জানতে চাবো এখন। অর্ক, তুমি যদি ওদের এই সিলেবাসটার ব্যাপারে একটু ধারণা দাও, যে আমাদের কি এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টার 3 বা 5 এগুলোর জন্য লেকচার সংখ্যা একটু বেশি দেখা যাচ্ছে, খুব অবভিয়াস। সো এটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট, বা আমাদের লেকচার ভাগটা যে করা হয় সেটা ওদের জন্য কেমন হেল্পফুল হবে আচ্ছা, মানে এভাবে এটা যদি কিন্তু পড়াও, মানে যেহেতু আমরা তুমি অলরেডি আইসিটি কোর্স কমপ্লিট করেছো ওদের এর আগেও। জি। আচ্ছা, অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে তোমাদের কিন্তু এর আগে কয়েকটা আইসিটি কোর্স হয়ে গেছে। আর আরেকটা বিষয় হলো যে আমরা তোমাদের যে এর আগের যে তোমাদের যে বা বিভিন্ন রকম বোর্ড কোশ্চেন গুলো সেগুলো অ্যানালাইসিস করে এটা কিন্তু আমরা বুঝতেই পারতেছি, যেটা হলো চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 5, এই দুটো হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মানে এবং কথা হলো এই জায়গায় আমাদের অনেক রকম নতুন নতুন জিনিসও আমাদের রয়েছে, মানে যেগুলো সম্পর্কে তোমরা এর আগে সরাসরি পরিচিত হওনি। অনেক হয়তো নিজেরা কাজ করছো, বাট আমাদের একাডেমিক লাইফে এগুলো নিয়ে আমরা কখনোই এর আগে কি পরিচিত হইনি। সো বলতে পারো যে এই জন্য আমাদের চ্যাপ্টার 3-তে তোমাদের জন্য কি 8টা লেকচার রাখা রয়েছে, এবং চ্যাপ্টার 5-ও তোমাদের জন্য কি প্রায় 9টা লেকচারের মতো রাখা রয়েছে, যেন কি আমরা আমাদের যে সিলেবাসটা যেন খুব ভালোভাবে শেষ করতে পারি। এবং এই জায়গার টপিকগুলো এতটাই ভেঙে ভেঙে রাখা হয়েছে যে যদি আমরা পুরো ক্লাসগুলো করি তাহলে আমাদের সবগুলো টপিক সম্পর্কেই খুব ভালো একটা ধারণা হবে আই থিঙ্ক। মানে বিষয় তো অ্যাকচুয়ালি আমাদের টপিক কভার করা, অ্যাকচুয়ালি আমাদের যে কোনো বই তোমরা ফলো করতে পারো, দ্যাটস নট এ প্রবলেম। তার বিষয়টা হলো যে আমাদের প্রত্যেকটা টপিক যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা যেগুলো অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষায় আসবে সেগুলো কিন্তু আমরা কভার করতেছি। এবং এই জন্য আমাদের সিলেবাসটা এইভাবে কিন্তু আমাদের তোমাদের জন্য সাজানো হয়েছে। যেমন যে আমাদের চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এখানে আমাদের যে সব ইম্পর্টেন্ট টপিকগুলো বা সবগুলো টপিক সেটা আমরা একটা ক্লাসে কি আমরা কি করতে পারি, যে কমপ্লিট করতে পারি। আর অন্যদিকে আমাদের যে চ্যাপ্টার 3 চ্যাপ্টার 5 এগুলো সম্পর্কে একটু বেশি কি বলতে পারি, যে একটু বেশি ডিটেলস আমাদের জানতে হয়, কারণ টপিকগুলো নতুন, অনেক হয়তো সরাসরি জানি না আমরা। সো আমাদের চ্যাপ্টার আমরা বলতে পারো যে চ্যাপ্টার 5 4 এবং 3 এগুলোর জন্য আমাদের কি বেশি পরিমাণে ক্লাস রাখা হয়েছে। এবং হ্যাঁ, রেকর্ড থাকবে অবভিয়াসলি, প্রত্যেকটা ক্লাসে আমাদের রেকর্ডিং থাকবে। মাঝখানে একজনের চ্যাট বক্সে কমেন্ট দেখেছিলাম আমি। আর আশা করি যে এই সিলেবাসটা এটা তোমাদের ঠিকঠাক মতো ফলো করো। সো আই থিঙ্ক ইট উড বি হেল্পফুল অ্যান্ড ইট উড বি গ্রেট অ্যাকচুয়ালি। মানে বাকি সিস্টেম গুলা কিন্তু একদম তোমরা যে অন্যান্য প্রোগ্রামে ভর্তি আছো সেটার মতোই। সো বাকি জিনিস ডিটেলস সবকিছু কিন্তু এই যে উদ্ভাস.com-এ চলে যাও তুমি। উদ্ভাস.com-এ যাওয়ার পরে এখান থেকে কিন্তু তুমি রুটিন পেয়ে যাবা, বা তোমরা যে আলাদা স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে তোমাদের, ওই স্টুডেন্ট অ্যাকাউন্টেও কিন্তু তুমি এনরোল করে এরপর কিন্তু ক্লাসগুলো করতে পারবা। আর অবশ্যই তোমার প্রত্যেকটা ক্লাসের পিডিএফ বলো, ভিডিও রেকর্ডিং বলো, এগুলো তো থেকেই যাচ্ছে। এন্ড এখানে যে টোটাল যে লেকচার সংখ্যা, এই পুরো 25টা লেকচারের মধ্যে কিন্তু তোমার আইসিটি যেটা আমরা বলছি ফুল কোর্সটা, অর্থাৎ একদম A to Z পুরোটাই কিন্তু তোমার এখানে কভার হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই তো আশা করি সবাই ধারণা পেয়েছো। যারা রুটিন পাওনি বা রুটিনটা দেখতে চাচ্ছ, আমি তোমাদেরকে চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি। আমাদের জুমে যারা যুক্ত আছো তারা যদি একটু চ্যাট বক্সটা চেক করো, চ্যাট বক্সে তুমি লিংকটা পেয়ে যাবে। আচ্ছা, আমি দিয়ে দিলাম, এই লিংক থেকে তুমি দেখে নিতে পারো। এই তো, এটাই ছিল আজকে আমাদের সেমিনার।
আশা করি যারা যারা ক্লাস করেছো অর্ক ভাইয়ার তাদের বেশ ভালোই লেগেছে। ভাইয়া ইনশাল্লাহ তোমাদের রেগুলার ক্লাসগুলো নিবেন মোস্ট অফ দ্য টাইম। তো ভাইয়ের সাথে তোমাদের ক্লাসে দেখা হবেই। আর অনেকে দেখলাম চ্যাট বক্স যারা এতক্ষণ রেসপন্স করছিলে, আমাদের বিভিন্ন প্রোগ্রামের পুরাতন স্টুডেন্টরাও আছো, কারণ তোমাদের সাথে অনেক ক্লাস নেওয়ার কারণে নামগুলো অনেকের পরিচিত হয়ে গিয়েছে। আশা করি তোমাদের অর্ক ভাইয়ের সাথে আইসিটি প্রোগ্রামে তো তোমাদের আবার দেখা হবেই। তো সবাই অনেক অনেক ভালো থাকো। ক্লাসটা শুরু হচ্ছে 19 মার্চ থেকে। আশা করি ভর্তি হয়ে যাবা যাদের আজকে ক্লাস করে ভালো লাগলো। এবং আইসিটির জন্য তোমার যে এইচএসসি সিলেবাসটা কমপ্লিটলি কভারও হয়ে যাবে এখানে। আর চ্যাট বক্সের রুটিনের লিঙ্কটা দিয়ে দিলাম, বা উদ্ভাস.com-এ যে তুমি নিজেও দেখে নিতে পারো। জেনে শুনেই ভর্তি হয়ে নাও যে আসলে কয়টা ক্লাস থাকবে, কিভাবে থাকবে। আইডিয়াটা আগে থেকে থাকাটাই বেটার, যে আসলে তুমি এই যে প্রোগ্রামে ভর্তি হয়ে আলটিমেটলি কি সার্ভিস পেতে যাচ্ছ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ।